মাহিন কি করছো? ছাড়ো, আমার অনেক ব্যথা লাগছে। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমার সামনে এমন কাজ করো না। ও আম্মু, আব্বু গো, আমাকে বাঁচাও। ম্যাম, কি বলছেন? আমি আপনার সাথে কি করছি? আমি এখানে আর আপনি ওইখানে? আব্বু গো, আম্মু গো, আমাকে বাঁচাও। মাহিন আর কিছু বলার আগে মাইশা নিজের জামা ছিঁড়ে ফেলে দিল। মাহিন সাথে সাথে পিছনে ঘুরে তাকিয়ে বলল, ম্যাম, আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন কেন? আমি কি করছি? মাহিন, আমার এমন সর্বনাশ করো না। আমি তোমার 2 হাত জোর করছি। আমার এমন সর্বনাশ করো না। মাইশার চিৎকার শুনে মাইশার আম্মু আব্বু দরজা ধাক্কাতে লাগলো। মাহিন দরজা খুলতে যাবে তখনই মাইশা মাহিনের শার্টের কলার ধরে নিজের সাথে জড়িয়ে নিয়ে খাটের উপরে পড়ে গেল। মাহিন নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে মাইশা আরও শক্ত করে জড়িয়ে ধরে। মাইশার আম্মু আব্বু ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে এই অবস্থা দেখে মাইশার আব্বু রেগে গিয়ে মাহিনের শার্ট ধরে টান দিয়ে মাইশার উপর থেকে তুলে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। মাইশা ওর আম্মুর আড়ালে গিয়ে কান্না করতে লাগলো। মাহিন মাইশার আব্বুকে বলতে লাগলো, স্যার, বিশ্বাস করেন, আমি এমন কিছু করি নাই। আল্লাহর কসম, আমি ম্যামের সাথে কিছু করি নাই। চুপ বেয়াদব! তোর সাহস কি করে হয় আমার মেয়ের সাথে এমন কাজ করার? আমার মেয়ের ক্ষতি করেছিস, আমার মেয়ে তুই বিয়ে করবি? মাইশা ওর আব্বুর কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল। মাইশা কিছু বলতে যাবে সাথে সাথে মাইশার আব্বু আকাশকে কলার ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল। মাইশা ভ্যা ভ্যা করে কান্না করে দিল। মাইশা ওর আব্বুকে বলল, আম্মু আব্বু কি পাগল হয়ে গেছে যে আমার এমন সর্বনাশ না করলো? তার সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। নিচে আয় জামা চেঞ্জ করে। মাইশার আম্মু কথাটা বলে নিচে চলে গেল। মাইশা রেগে ফুলদানিটা ঢিল মেরে ফেলে দিয়ে আলমারি থেকে শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর এদিকে নিচে গিয়ে মাহিন মাইশার আব্বুকে বলল, স্যার, আল্লাহর কসম করে বলছি, আমি ম্যামের সাথে কিছু করি নাই। ম্যাম নিজে নিজে জামা ছিঁড়ে ফেলেছে। আবার চিৎকার করছিল। আমি ছুটে আসতে চাইলে উনি আমার কলার ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরেছিল। মাহিন মাইশার আব্বুর পায়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বলল। মাইশার আব্বুর সাথে সাথে মাহিনকে 2 হাত দিয়ে ধরে দাঁড় করিয়ে বলল। আরে পায়ে ধরছো কেন? আমি জানি তুমি কিছু করো নাই। মাহিন অবাক হয়ে গেল। মাইশার আম্মু বলল, তোমার মেয়ে এত নিচে নেমে গেছে, ইচ্ছে করছে থাপ্পড় মারি। আর শান্ত হও, ওকে শান্ত। মাহিম করবে। মাহিন, তোমার সাথে আমি 2টা বছরের কন্ট্যাক্ট করতে চাই। মানে কি বলছেন? যা বলছি ঠিক শুনছো? তুমি আমার রুমে চলো, আমি তোমাকে সব কিছু বলি। মাহিন মাইশার আব্বু আম্মুর সাথে তাদের রুমে চলে গেল। রুমে গেলে মাইশার আম্মু দরজা লাগিয়ে দিল। মাইশার আব্বু বলল, আমি জানতাম মাইশা এমন কাজটা করবে। গতকাল রাতে তোমার বড় মামা মশাইকে খাবার দেওয়ার জন্য ডাকতে গিয়েছি শুনে ওই রুমের ফ্রেন্ডদের সাথে এই বিষয়ে কথা বলছিল। পরে আমাকে সব বলে দেয়। আর তোমাকে মারার জন্য দুঃখিত। তোমাকে না মারলে এই বিষয়টা বিশ্বাস করতো না। আমি তোমাকে ভুল বুঝি নাই। আমার সাথে উনি এমন কেন করলো? তুমিও ওর সব কিছু আমাকে বলে দাও, যার কারণে ও তোমার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, এই সব বাদ দাও, আসলে কথা আছে। তুমি আমার মেয়েকে 2 বছরের জন্য বিয়ে করবে। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করে ওকে তুমি একজন ভালো মেয়ে বানিয়ে দিবে। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে তুমি আমার মেয়েকে ঠিক করতে পারবে। অসম্ভব স্যার, আমি বিয়ে করতে পারবো না। আপনার যে মেয়ে আমাকে এমনিতে সহ্য করতে পারে না, আবার নাকি বিয়ে সম্ভব না। দেখো, তুমি আমার মেয়েকে বিয়ে করলে তুমি যা চাইবে তাই আমি দেব। আপনার মেয়েকে বিয়ে করলে যা চাইবো তাই দিবেন? মাহিনের হাসি মাখা কণ্ঠ শুনে মাইশার আব্বু কিছুটা ইতস্তত করে বলল, হ্যাঁ, ভালো, কি চাও? আমাকে 20 লাখ টাকা দিতে হবে। ওকে, দিয়ে দেব, কিন্তু আমার মেয়েকে ভালো করে দিতে হবে। সভ্য একটা মেয়ে বানিয়ে দিতে হবে। তারপর তুমি ডিভোর্স দিয়ে চলে যাবে। ওকে। মাহিনকে একটা কাগজে সাইন করিয়ে নিল। তারপর মাহিনকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। মাইশা রুমে বসে থেকে ভাবতে লাগলো, না, আমি নিচে যাব না। আর অনেকক্ষণ ধরে কারোর কোনো সাড়া শব্দ নাই। কাহিনী কি? একবার কি দেখে আসবো? মাইশা যখন দরজার দিকে তাকায় সাথে সাথে মাইশার আম্মু বলল, মাইশা,
তোর আব্বুর ডাকে নিচে চল। এখনো এখানে কি করিস? আমি যাব না। ওই কুত্তার বাচ্চা আমার সাথে এমন কাজ করলো, আর আব্বু কি না আমার সাথে তার বিয়ে দিতে চায়? চল বলছি, বেশি কথা বলিস না। মাইশার আম্মু মাইশাকে জোর করে নিয়ে গেল। নিচে গিয়ে দেখে কাজী সাহেব, মাহিন, মাইশার আব্বু বসে আছে। মাইশা ওর আব্বুকে বলল, আব্বু আমি বিয়ে করব না। ওই আমার সাথে এমন করলো। কোথায় তুমি ওকে চাকরি থেকে বের করে দিবে, উল্টো তুমি ওর সাথে আমার বিয়ে দিতে চাচ্ছ? দেখ মশাই, যা হবার হয়ে গেছে। মাহিন যদি বাইরে গিয়ে সবাইকে বলে দেয় তোকে ধরা করেছে, তাহলে বুঝতেই পারছো তোমাদের মান সম্মান কোথায় যাবে, বা আমার। আর সমাজের মানুষ তোমাকে কোন নজরে দেখবে। তুই সমাজের সামনে, বন্ধুদের সামনে যেতে পারবি। তাই দয়া করে বিয়েটা করে নে। কিন্তু আব্বু, আমার বডিগার্ড কিনা আমার জামাই হবে। আব্বু, এটা কি মান সম্মান থাকবে? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। ওসব পরে ভাবা যাবে। বসে তো, এত কথা বলিস না। মাইশাকে কোনো কথা বলতে না দিয়ে আকাশের পাশে বসিয়ে দিল। জোর করে মাহিনের সাথে বিয়ে দিয়ে দিল। মাইশা কান্না করতে লাগলো। মাহিন মিটিমিটি হাসতে লাগলো। মাইশা রেগে গিয়ে মাহিনকে মারতে যাবে, সাথে সাথে মাহিন মাইশার হাত ধরে পিছনের দিকে ঘুরিয়ে বলল, খবরদার আমার গায়ে হাত তুলতে আসো না। তুমি এখন আমার বউ, আমি তোমার বডিগার্ড না। শয়তান, আমার হাত ছাড়। হাতে কিন্তু ব্যথা পাচ্ছি। ওকে ছেড়ে দিলাম। যদি আবার গায়ে হাত তুলতে আসো, থাপ্পড় দিয়ে মুখে মানচিত্র পরিবর্তন করে দিব। আব্বু আম্মু, তোমাদের সামনে এই বেয়াদব ছেলে আমাকে এমনভাবে হুমকি দিচ্ছে, আর তোমরা কিছু বলছো না। আমাদের কিছু করার নাই রে মা। এখন আকাশ তোর স্বামী, ওই কি করবে না করবে ওটা একান্ত ওর ব্যাপার। আমার তোদের স্বামী স্ত্রীর মাঝে গিয়ে নাক গলাতে পারবো না। মাইশা কান্না থামিয়ে পিছনে ঘুরে আকাশের পেটে সজোরে একটা ঘুষি মেরে দিল। মাহিন মাইশাকে ছেড়ে পেটে হাত দিয়ে চেপে ধরে মাইশার দিকে তাকাতেই বলল, আমার সাথে লাগতে আসিস না, খুব খারাপ হয়ে যাবে। কথাটা বলে মাইশা চলে গেল। মাইশার আব্বুর দিকে তাকালে মাইশার আব্বু অন্যদিকে তাকায়। মাহিন মাইশার আব্বু আম্মুর দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি কি ওনাকে পেটে থাকার সময় আঙ্কেলের সাথে এমন মারামারি করছেন নাকি? আরে এইসব কি বলো? না মানে, এমন একটা গন্ডি মেয়ে জন্ম দিয়েছেন, হাতের পাওয়ার তো কম না। মাহিন, তোকে একটু কষ্ট করে সামলাতে হবে, কিন্তু হ্যাঁ, শর্ত হলো মেনে চলবো। শর্ত বাহিরে যেতে পারবি না। যদি আমার শর্ত না মানে তাহলে কিন্তু তোর খবর আছে। উফ, জানতো আপনার যে গুন্ডি মেয়ে, ওর প্রেমে তো দূর, ওর দিকে তাকাতে রাগ উঠে যায়। আবার নাকি ওকে দেখে রোমান্টিক হব, জীবনেও না। ওকে আমার বউ মনে হচ্ছে না, ওকে মন চায় ভাই বলে ডাকি। মাহিনের কথা শুনে মাইশার আব্বু বলল, ভালো কথাগুলো মাথায় যেন থাকে। আর টাকা কখন নিবি? আপাতত লাগবে না, যখন লাগে আপনাকে বলে দিব। আচ্ছা। তাহলে আমার সব কিছু নিয়ে আসবো নাকি? আমি আমার বাড়িতে থাকবো। আজকে এখানে থাকো, আগামীকাল যেমন থাকতে তেমনভাবে থাকবি। ও আচ্ছা, তাহলে বাসা ভাড়াটা দিয়ে দিন। সমস্যা নেই। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মাহিন যদি দূরে থাকে, এতে মাইশাকে ওই কিভাবে কন্ট্রোল করবে? মাইশার সাথে থাকা দরকার ওদের। আর মাইশা আরও বিগড়ে যাবে। তার থেকে মাহিন, তুমি তোমার সব কিছু নিয়ে আসো। আচ্ছা শোনো, আমি টাকা দেব, তুমি আজ মার্কেট করে নিয়ে আসো। আমার যে মেয়ের, তোমার ও সব পোশাক দেখলে ঢিল মেরে ফেলে দিবে। আহারে, কি মেয়ের জন্য টেনশন। আচ্ছা টাকা দেন, অনেক দিন ধরে শপিং করি না। যে বেতন দেন তা দিয়ে কিছুই হয় না। ঘর ভাড়া, খাওয়া দাওয়া করতে টানাটানি পড়ে যায়। মাইশার আব্বু মাহিনকে টাকা দিল। মাহিন বাসা থেকে বের হয়ে মার্কেট করতে চলে গেল। মার্কেট করে বাসায় এসে দেখে মাইশা বাসায় যায় নাই। মাইশার আম্মু বলল, মাইশা বাহিরে গেছে, আজকে মনে হয় রাতে আসবে না। ও আমার থেকে বাঁচার জন্য পালিয়েছে। আচ্ছা যাক, আজকের মতো, আগামীকাল বুঝাবো মজা। আচ্ছা, তুমি তাহলে রুমে যাও। মাহিন মাইশার রুমে চলে গেল। রুমে গিয়ে আলমারি থেকে মাইশার শার্ট প্যান্ট এক সাইডে রেখে নিজেরগুলো রেখে দিল। মাইশার খাটের উপরে শুয়ে বলল, হা হা হা, আমার ভয়ে পালানো
বের করছি। নিশ্চয়ই ক্লাবে গেছে। মাহিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে গিয়ে মাইশার আম্মুকে বলল, আন্টি, আপনার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবো নাকি? না থাক, গেছে থাক ওইখানে, সকালে গিয়ে নিয়ে এসো। আচ্ছা। মাহিন আর কিছু না বলে বের হয়ে গেল। ভাড়া বাড়িতে গিয়ে সব কিছু বিক্রি করে দিল আর ঘর ভাড়া দিয়ে শার্ট প্যান্টগুলো বস্তির ছেলেদের মাঝে বিলিয়ে দিয়ে দিল। মাইশাদের বাসায় এসেছে। মাইশার আব্বুর সাথে কথা মাহিনকে বলল। মাহিন, তোমার বাসায় আসলে কেউ নেই? মাইশার আব্বুর কথা শুনে কিছুটা চমকে গিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, না, নাই। ও, তা 20 লাখ টাকা দিয়ে কি করবে তুমি? একটা ব্যবসা শুরু করব। তাই নাকি? এত টাকা ইনকাম করে কি করবে? অসহায় বাচ্চাদের সাহায্য করতে চাই, আর যারা মেধাবী না তাদের জন্য ভালো একটা কাজের ব্যবস্থা করতে চাই। তাদের বাবা মায়ের কাছে যেন অবহেলিত সন্তান না হয়, তাদের এমনভাবে গড়িয়ে তুলতে চাই। আমি সবার মাঝে প্রমাণ করতে চাই, পড়াশোনায় টপ না করলেও তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। তারা চাইলে সব পারে। মাইশার আব্বু আম্মু বেশ অবাক হয়ে গেল। মাহিনের দিকে তাকিয়ে বলল, তোমার কথাটা শুনে অনেক অবাক হইলাম। এমন কাউকে করতে শুনিনি। যে যার মেধা না তাদের জন্য কেউ ভাবে না। আচ্ছা, তোমার হঠাৎ এমন চিন্তার কারণ কেন? ওইটা পরে একসময় বলবো, কিন্তু আমি লাস্ট বেঞ্চির ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে চাই। আচ্ছা, তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? অনার্স প্রথম বর্ষের। কি, তুমি মাইশার সাথে? হুম। তুমি কি পড়াশোনা করেছো নাকি শুধু আমাদের এখানে চাকরি করো? দুইটাই করি। ও আচ্ছা, আমি এটা নতুন কোম্পানি খুলতে চাচ্ছি। তুমি চাইলে আমার সাথে শেয়ারে আসতে পারো। মাহিন মাইশার আব্বুর কথা শুনে অবাক হয়ে গেল। মাহিন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মাহিন মাইশার আব্বুকে বলল, স্যার আমার সাথে মজা করছেন? না, মজা করছি না। তুমি অনেক বুদ্ধিমান আর সৎ একটা ছেলে, তাই আমি তোমাকে বিশ্বাস করে আমার সাথে শেয়ার নিতে চাচ্ছি। স্যার আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে আপনার সাথে শেয়ারে কাজ করব? শোনো, যত টাকা লাগে আমি দেব, শুধু তুমি কোম্পানিটা তুলতে সাহায্য করবে। তোমার উপর সম্পূর্ণ দায়িত্ব থাকবে। তুমি কি পারবে কোম্পানিটা চালাতে? তোমাকে আমি সব বুঝিয়ে দেব, বাকিটা ম্যানেজার তোমাকে সাহায্য করবে। সত্যি বলছেন? আমাকে এমন সুযোগ দিবেন? আমাকে যদি এমন সুযোগ দেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমার মন প্রাণ দিয়ে কাজ করব। তোমার উপর ভরসা আছে, কিন্তু তুমি আমার ভরসা নষ্ট করে দিও না। আমি তোমার ইচ্ছে শক্তি দেখে তোমাকে দিচ্ছি কিন্তু। আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, আমি আপনার বিশ্বাস ভাঙব না। তাহলে আগামীকাল আমার অফিসে যাবে। আচ্ছা। মাহিন অনেক খুশি হয়ে গেল। মাইশার আম্মু দুজনকে খাবার খেতে ডাকলে দুজন ডাইনিং টেবিলের সামনে গিয়ে বসে তিনজন মিলে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে আরও কিছুক্ষণ গল্প করে মাইশার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মাইশা বাসায় আসলে মাহিনকে নিজের খাটে দেখে রাগে গজগজ করতে লাগলো। মাহিনের কলার ধরে সরিয়ে দিতে যাবে, সাথে সাথে মাহিনের ঘুম ভেঙে যায়। মাইশার মুখ দেখে বুঝতে বাকি রইল না মাইশা কতটা রেগে আছে। মাহিন মাইশাকে টান দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, গুড মর্নিং বউ। গুড মর্নিং কুষ্টি কিলাই শালা, আমাকে না হইলে এমন জায়গায় মারবো না, সারা জীবনের মতো বাবার ডাক শোনা বন্ধ করে দিব। মাহিন সাথে সাথে মাইশাকে ছেড়ে খাট থেকে নেমে পড়ে। মাইশাকে দেখে বলল, এত মিষ্টিকে বললাম আর উনি আমার বাবা ডাক শোনায় বন্ধ করে দিবে? মাহিন কথাটা বলে অসহায় মুখ বানালো। মাইশা রেগে মুখে ঘুষি মেরে বলল, আমার সামনে ঢং করবি না। মাইশার ঘুষি খেয়ে মাহিনের রাগ হতে লাগলো। মাইশাকে টান দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট কষিয়ে দিল। মাইশা তো চোখ বড় বড় করে ফেললো। মাহিনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে মাহিনের শক্তির সাথে পারল না। মাহিন 3 মিনিট পর ছেড়ে দিয়ে মাইশার উপর থেকে নামলো। মাইশা মাহিনকে মারতে লাগলো। মাহিন হাত দিয়ে থামাতে লাগলো। মাইশা কান্না করতে করতে বলল, কুত্তা, আমাকে কিস করলি কে? তোকে এত বড় সাহস কে দিয়েছে? আমি আব্বু আম্মুকে বলে দিব। তুই যত ভদ্রতা দেখাস, তুই আসলে ভদ্রতার মুখোশ পরে থাকুস। মাইশার হাত দুটো ধরে বলল, হুদাই কান্না করে। আমি তোমার স্বামী,
তাই আমি তোমার সাথে যা ইচ্ছে করতে পারি। আর আব্বু আম্মুকে বলে দিবে। যাও বলো গা, কেউ কিছু বলবে না, কারণ আমি তোমাকে বিয়ে করছি। তোমার আব্বু আম্মু গতকাল কি বলছে? আমরা স্বামী স্ত্রী যা ইচ্ছে করি, এতে ওনাদের নাক গলানোর অধিকার নাই। তাই বলে তুই আমাকে জোর করে কিস করবি? শালা, তোর জন্য গতকাল রাতে বান্ধবীর বাড়িতে থাকতে হয়েছে। কুত্তা, তুই আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। অসম্ভব, এইটা আমার শ্বশুর বাড়ি, আমি কেন বের হয়ে যাব? আমার বউয়ের বাড়ি, আমি থাকবো, কার কি যায় আসে? আর এত শক্তি দেখিয়ে কী লাভ? আমার শক্তির সাথে তুমি পারবে নাকি? আমার খবর তুই জানোস না, তোর থেকে বড় বড় মাস্তান আমি ঠিক করছি। হা হা, এই জন্য তো কিস করলাম, কিছুই করতে পারলে না। এসব রাখো, এক কাজ করো, আজকে কলেজে 3 পিস পরে যাবে। এইসব ছেলেদের পোশাকে তোমাকে মানায় না। আমার তোর থেকে শুনে পড়তে হবে? আমি যা ইচ্ছা পড়ব, তোকে আমি কোনো অধিকার দেই নাই আমার বিষয়ে নাক গলানোর। ওকে, তাহলে আমি বাসরটা করে নেই। মাহিন মাইশার দিকে মুখ এগিয়ে নিতেই মাইশা চোখ বন্ধ করে বলল, আমি 3 পিস পরবো, আমার কাছে আসবি না। বাহ, কত সুন্দর কাজে লাগলো। ওকে, আমার কথা মতো চললে আমি তোমার কাছে যাব না, বাট আমার কথা না শুনে আমি আমার অধিকার নিতে যাব। শুনবো শুনবো, তুই আমাকে ছেড়ে দে। মাহিন মাইশার হাত ছেড়ে দিল, তারপর ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করতেই মাইশা রেগে আগুন হয়ে যেতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, ফকিনীর বাচ্চা, তোর এত বড় সাহস! আমার আলমারিতেও তোর নোংরা জামা কাপড় রাখছস? সরি, জামা কাপড় না, শার্ট প্যান্ট রাখছি, আর এগুলো সব নতুন কেনা। শালা, তুই এখনই আমার আলমারি থেকে বের কর। সস্তা জিনিস আমার আলমারিতে রাখবি না। তোর কোনো ধারণাও নেই আমার পোশাকের এক একটার দাম কত। আমার অত কিছু শুনে লাভ নাই, আমার শার্ট প্যান্ট এখানে থাকবে। আর তুমি যাও, ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নাও। তুই আগে বের করে দে, না হলে তোর খবর আছে। পারবো না, এখানে থাকবে আমার শার্ট প্যান্ট। এখন থেকে চলবে তো, আমিও আমার অধিকার নিব। মাইশা রাগ উঠে গেল। মাইশা ফুলদানিটা ফেলে দিয়ে ওয়াশরুমে চলে গেল। মাহিন মিটিমিটি হাসতে লাগলো, শার্ট প্যান্ট পরে নিল, তারপর নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে মাইশার আব্বু অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। মাহিন মাইশার আব্বুর পাশে বসে কথা বলতে লাগলো। হঠাৎ করে মাইশা উপর থেকে আসলে মাইশার আব্বু আম্মু অবাক হয়ে যায়। মাইশার আম্মু বলল, এইটা আমি কাকে দেখছি? আমার মেয়ে কোথায়? উফ, আম্মু ফালতু কাজ করো না। এই কুত্তার জন্য 3 পিস পরতে হয়েছে। আমাকে কি বাজে দেখাচ্ছে। মাইশা, তোকে আজ অনেক সুন্দর লাগছে। বাজি দেখছে না, তুই ও আয়নাতে নিজের মুখ ভালো করে দেখ। আব্বু তুমিও শুরু করো না। যাই হোক আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। আর কেউ কিছু বলল না। চারজন খাবারের টেবিলে বসলে মাইশা রেগে গিয়ে বলল, আব্বু কি শুরু হয়েছে? এই সামান্য বডিগার্ড আমাদের সাথে বসে খাবে? আব্বু আমি কিন্তু এই সব সহ্য করতে পারছি না। একে তো আমার রুম দখল করেছে, আবার আমাদের সাথে খেতেও বসছে। মাইশা, মাহিম কিন্তু মানুষ, আর ও এখন বডিগার্ড নয়, ও তোমার হাজবেন্ড, তাই ওকে অপমান করা বাদ দাও। আমি ওকে হাজব্যান্ড হিসেবে মানি না, আর কোনোদিন মানবও না। ফকিনীর বাচ্চাকে দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। তুমি এক্ষুনি ওকে নিচে খেতে বসতে বলো, না হলে কিন্তু আমি সব কিছু ঢিল মেরে ফেলে দিব। মাইশার আব্বু কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন চেয়ার থেকে উঠে বলল। মাইশা, মাথা ঠান্ডা করো। মাহিন কথাটা বলে বাইরে চলে গেল। মাইশার আব্বু আম্মু রেগে গেল। মাইশাও না খেয়ে বের হয়ে গেল। মাইশা বাইরে এসে গাড়িতে উঠতে গিয়ে দেখে সামনে মাহিন বসে আছে। মাইশা পিছনের সিটে বসলো। মাহিন গাড়ি চালাতে লাগলো। মাহিন মাইশাকে বলল, আমার উপরে রাগ করে নিজের ক্ষতি করে কোনো লাভ আছে? খাবার খেয়ে আসলে পারতে। চুপ ফকিনীর বাচ্চা, তোর কথা শুনতে হবে নাকি? হ্যাঁ, আমার কথা শুনতে হবে। দেখো মাহিন, চুপ করো। মাথা বিগড়ে আছে এমনিতেই, আর বিগড়ে দিস না। মাহিন আর কিছু বলল না। বেশ কিছু দূর গিয়ে গাড়ি এক সাইডে থামালে মাইশা বলে উঠল, কি ব্যাপার, গাড়ি থামিয়ে দিলি কেন? চুপ করে বসে থাকো। মাহিন গাড়ি থেকে নেমে দোকানে গিয়ে চিপস, আইসক্রিম, স্প্রিট কিনে নিল। গাড়িতে এসে ড্রাইভিং সিটে বসে মাইশার দিকে সবকিছু এগিয়ে দিল। মাইশা কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু মাইশা ভাব দেখিয়ে বলল, তোর মতো ফকিন্নির টাকায় আমি এসব খাবো ভাবলি কিভাবে? এই নে টাকা। মাহিন মাইশাকে অবাক করে টাকাটা নিয়ে দোকানে গিয়ে অনেকগুলো চকলেট চিপস কিনলো, তারপর গাড়িতে রেখে দিল। মাইশা বলল, 500 টাকা মেরে দিলি ফকিন্নি? হ, ফকিরনি তো, তাই 500 টাকা মেরে দিলাম। এখন চুপ করে খান। এত চিপস চকলেট কে খাবে?
আমি খাবো। রাক্ষস কোথাকার। হ। মাইশা বিরক্ত হয়ে নিজের মতো করে খেতে লাগলো আর মাহিন গাড়ি চালাতে লাগলো। অনেক দূর গেলে মাহিন গাড়ি থামালে মাইশা চিল্লাইয়া উঠল। এই ফকিন্নির বাচ্চা, এখানে কেন থামলি? ভার্সিটিতে যেতে লেট হয়ে যাচ্ছে কিন্তু। মাহিন মাইশার কোনো কথার উত্তর না দিয়ে গাড়ির দরজা খুলে বসে। ডাক দিতে লাগলো। কয়েকটা ছেলে মেয়েদের সাথে সাথে 8জন বাচ্চা ছেলে মেয়ে আসলো। মাহিনকে দেখে সবাই দৌড়ে এসে বলে, ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি। এই নে, তোদের জন্য তোদের এই আপুটা এইসব কিনে আনছে। মাহিনের কথা শুনে মাইশা অবাক হয়ে গেল। সব বাচ্চারা মাইশাকে ধন্যবাদ দিতে লাগলো। মাহিন এক এক করে সব বাচ্চাদের চকলেট চিপস দিতে লাগলো। বাচ্চাদের হাসি দেখে মাইশার নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। বাচ্চাগুলো খুশি হয়ে মাইশাকে বলল, আই লাভ ইউ আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসার জন্য। আমরা তো আগে জানতাম আপনি অনেক পচা, এখন তো দেখছি আপনি অনেক ভালো আপু। তাই? আচ্ছা তোরা থাক, তোদের আপুর কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। বাচ্চাদের থেকে বিদায় নিয়ে মাহিন কলেজের উদ্দেশ্যে বের হলো। মাইশার অনেক খুশি লাগতে লাগলো। এই প্রথম এই বাচ্চাগুলো ওর প্রশংসা করলো। মাইশাকে খুশি হতে দেখে মাহিন বলল, বাহ, আপনাকে তো এমনভাবে হাসলে ভারী মিষ্টি লাগে। চুপ কর বেয়াদব। যাক বাবা, একটু প্রশংসা করলাম, তাও নাকি বেয়াদব হয়ে গেলাম। মাহিনের কথা বলার ভঙ্গি দেখে মাইশা হাসি চলে আসলো। বাট হাসি থামিয়ে ভাব নিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। মাইশার ভার্সিটির সামনে গাড়ি থামালে মাইশা গাড়ি থেকে নেমে চলে গেল। মাহিন মাইশাকে যে পর্যন্ত দেখা গেল সেই পর্যন্ত তাকিয়ে দেখতে লাগলো। মাইশা আড়ালে চলে গেলে মাহিনও গাড়ি নিয়ে সোজা অফিসে চলে গেল। অফিসে গিয়ে সোজা মাইশার আব্বুর কেবিনের সামনে গিয়ে দেখে ম্যানেজার মাহিনকে দেখে দুজন একসাথে ভিতরে ঢুকলো। মাইশার আব্বু বলল, মাহিন, মাইশা ব্যবহারের জন্য দুঃখিত। দ্যাট স্যার কি বলেন? ওনার জন্য কেন আপনি ক্ষমা চাইবেন? ওইসব বাদ দেন, আমি জেনে শুনে তো ওনার দায়িত্ব নিয়েছি, তাই না? তুমি তো কিছু খাও নাই, বসো, আমি খাবার অর্ডার দেই। দরকার নাই, আমি বাইরে কিছু খেয়ে নিব। মাহিনের কোনো কথা না শুনে খাবারের অর্ডার দিয়ে দিল। তারপর মাহিনকে সবকিছু বোঝাতে লাগলো। মাহিন মনোযোগ দিয়ে শুনতে লাগলো। খাবার আসলে মাহিনকে খেতে দিল। মাহিন খাবার খেতে লাগলো আর সবকিছু শুনতে লাগলো। খাওয়া শেষ করে মাহিন বলল, ইনশাল্লাহ স্যার, আমি এইটা করতে পারবো, আমার কিছুটা অভিজ্ঞতা আছে। মাইশার আব্বু অবাক হয়ে গেল। মাহিন ওনাদের কিছুটা বুঝিয়ে দেখিয়ে দিল। দুজন অবাক হয়ে বলল, বাহ, তুমি তো অনেক সুন্দর বোঝো, বাট তুমি এটা কিভাবে করলে? আমি আর্ট করা এটা মোটামুটি ভালোই পারি। পড়াশোনায় খারাপ ছিলাম, বাট এইসব বিষয়ে এক্সপার্ট আমি। আর আমি সব ধরনের ডিজাইন করা, ফাইলগুলো তৈরি করা সব কিছু মোটামুটি পারি। মাশাল্লাহ, তাহলে তো অনেক ভালো। আর বাকি কাজগুলো ম্যানেজার তোমাকে শিখিয়ে দিবে। ওকে। মাহিন আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। মাইশার আব্বুর ম্যানেজার রনি বলল, স্যার, এই ছেলেটা তো অনেক ভালো ট্যালেন্ট আছে। আমরা তো এমন দক্ষ লোক খুঁজছিলাম। আর ছেলেটার ভিতরে জিদ আছে অনেক, যেটাই জিদ করে দেখিয়ে ওটাই ও করে ছাড়ে। ওর জন্য তো আমি আমার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়েছি। স্যার দেখেন, মাইশা সোজা হয়ে যাবে। দেখা যাক। আচ্ছা তুমি যাও। স্যার, আব্বু বাসায় যেতে বলেছে। ভাইয়া, কিছু হয়েছে নাকি? না, উনি ঠিক আছে। আসলে আমার জন্য পাত্র দেখতে যাবে। আর ছোট আম্মু আপনাকে বলে নাই? ও আমার খেয়াল ছিল না। আচ্ছা যাও তুমি। রনি চলে গেল। মাইশার আব্বু কাজে মনোযোগ দিতে লাগলো। মাহিন অফিস থেকে বের হয়ে মাইশাদের বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে শুধু কাজের মেয়েরা আছে আর কেউ নাই। মাহিন মাইশার রুমে গিয়ে কাগজ নিয়ে আর্ট করতে লাগলো আর কাজগুলো নিয়ে ভাবতে লাগলো কিভাবে কি করলে কেমন হবে। এভাবে ভাবতে ভাবতে 3টা বেজে যায়। মাহিন ফোনটা চার্জে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিচে গেলে কাজের মেয়ে বলে, স্যার আপনাকে কখন থেকে ডাকলাম, আপনি তো কাজে এত মনোযোগী ছিলেন। আপনার খাবার রেখেছি, আপনি খাবারটা খেয়ে নিন। মাহিন টেবিলে বসে খাবারটা খেয়ে রুমে গেল। রুমে গিয়ে ফোনটা নিয়ে গাড়ির চাবি নিয়ে নিচে নেমে গেল। ভার্সিটিতে যেতে গিয়ে জ্যামে আটকিয়ে পড়ল। মাহিন অনেক কষ্টে জ্যাম থেকে বের হয়ে ভার্সিটিতে গিয়ে পৌঁছে গিয়ে দেখে মাইশা দাঁড়িয়ে আছে। গাড়ি নিয়ে গিয়ে দৌড়ে মাইশার কাছে গিয়ে ব্যাগটা হাতে নিয়ে বলল, সরি। মাহিন আর কিছু বলার আগে মাইশা সবার সামনে গালে
ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। রেগে ব্যাগটা নিয়ে গাড়িতে উঠে পড়ল। মাহিন গালে হাত দিয়ে চারদিকে ঘুরে মানুষকে তাকিয়ে থাকতে দেখে অপমান বোধ করলো। মাহিন গাড়িতে উঠে ড্রাইভিং করতে লাগলো। মাইশা রেগে বলতে লাগলো, আগামীকাল থেকে আমার সাথে তুই আসবি না। তোর কোনো কাণ্ডজ্ঞান নাই। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, সময়ের কোনো মূল্য নাই নাকি তোর কাছে? মাইশা আরও গালাগালি করতে লাগলো। মাহিন কোনো কথার উত্তর দিল না, সোজা গাড়ি চালাতে লাগলো। মাহিনের রাগ হতে লাগলো। মাহিন মাইশার দিকে রাগের লুক নিয়ে তাকিয়ে বলল, চুপ, একদম চুপ করো। উফ, কানটা ঝালাপালা করে ফেলছি। এই, তুই বড়লোকের মেয়ে হয়েছিস জন্য যা বলবি তাই শুনবো নাকি? বলে যাস না, আমি তোর গার্ড না, আমি তোর হাজব্যান্ড। তাই মুখ সামলিয়ে কথা বল। তোর এত বড় সাহস আমাকে ধমক দিয়ে কথা বলস, আবার আমাকে তুই বলিস? বাসায় চল, আব্বু আম্মুকে যদি না বলি। এই চুপ কর। আমি তোর বাবা মাকে দেখে ভয় পাই নাকি? দেখ, মেজাজ গরম হয়ে আছে। এমনিতে এত মানুষের সামনে অপমান করছস, আমি কিছু বলি নাই। আবার এখন মাথা খাস না প্লিজ। ফকিন্নির বাচ্চা, আবার অপমানও বুঝোস? ফকিন্নির বাচ্চা, তুই জানোস না আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথা খারাপ হয়ে যায়। মাথা খারাপ তো পাবনা যা। এখানে কি করস? যত সব ভদ্রতা বলে তো কোনো কথা নাই। অভদ্র মেয়ে একটা, ভালো হও, এখনো সময় আছে। কি? আমাকে এত বড় কথা বলার সাহস তোকে কে দিল? আমাকে তোর থেকে ভদ্রতা শিখতে হবে নাকি? তুই নিজেই বেয়াদব একটা ছেলে। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই তো জানোস না, আবার আমাকে জ্ঞান দেস। মাহিন ধমকের সুরে বলল, তোকে সম্মান করার মতো কি করছস যে তোকে সম্মান করব? দেখ, চুপ করে থাক, না হইলে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করব কিন্তু। মাহিনের কথা শুনে কিছুটা ভয় পেয়ে গেল। মাইশা চুপ করে থাকলো। মাহিন চুপচাপ গাড়ি চালাতে লাগলো। হঠাৎ করে মাহিন জিজ্ঞেস করলো, লাঞ্চ করছিলে নাকি না খেয়ে আসো? মাহিনের আচমকা কথা শুনে মাইশা কিছুটা অবাক হয়ে গেল। মাহিন আবার জিজ্ঞেস করলো। মাইশা বলে উঠল, থাক, এত ভালো মানুষই দেখাতে হবে না। আমি খাই বা না খাই ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার, কাউকে বলতে ইচ্ছুক না। মাইশার কথা শুনে মাহিন আর কিছু বলল না। গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলো। মাইশা বাসার কলিং বেল বাজাতেই মাইশার আম্মু এসে দরজা খুলে দিল। মাইশা ওর আম্মুকে বলল, আম্মু, তুমি এই ফকিন্নির বাচ্চাকে বাসা থেকে বের করে দিবে। আমি আর ওকে সহ্য করতে পারছি না। এত প্যারা দিচ্ছে, একদম বিরক্তকর। কি হয়েছে? জানো, এই ফকিন্নির বাচ্চা আজকে ভার্সিটিতে আমাকে পুরো 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখছিল। আর সবাই আমাকে নিয়ে কত হাসাহাসি করছিল। ওর জন্য 3 পিস পরে গেছিলাম, জন্য সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। যারা হাসাহাসি করছে ওরা মানুষের ভিতরে পড়ে না। মেয়ে হয়ে ছেলেদের পোশাক পরলে নিজেকে সুন্দর ভাবা সব থেকে বড় বোকামি। যার যার পোশাক তাদের তাদের পরা উচিত। মেয়ে মেয়েদের পোশাক, ছেলে ছেলেদের। তুই চুপ কর, তোর থেকে আমার শুনতে হবে? মাইশা, থাম, যা রুমে যা। মাইশা রেগে চলে গেল। মাহিনও মাইশার সাথে ওর রুমে গেল। মাইশার আরও রাগ উঠে গেল। রাগে কান্না করতে করতে বলল, উফ ভাই, তোদের সমস্যা কি? আমাকে একা থাকতে দে। আমার পেছনে ঘুরঘুর করিস না দয়া করে। তোমার পিছনে কে ঘুরছে? আমাকে এই রুমে থাকতে বলছে, তাই আমি এই রুমে থাকি। কি ব্যাপার? আমার খাটের উপরে খাতা কি করছে? মাহিন দৌড়ে গিয়ে খাট থেকে খাতাটা তুলে নিল। মাইশা রেগে মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, আমার খাতাটা কেন নিয়েছিস? এই খাতাটা আমার বান্ধবী আমাকে দিয়েছিল, আর সেটা তুই নষ্ট করে ফেললি। কথাটা বলে মাইশা আরও থাপ্পড় মারতে লাগলো। মাহিন হাত দিয়ে থাপ্পড় থামাতে লাগলো। মাইশা হাতে ব্যথা পেলে মাহিন সাথে সাথে মাইশার হাত ধরে হাসি মুখে বলল, ছেলেদের হাত আর তোমাদের হাতে অনেক পার্থক্য। তাই হাত দিয়ে মারতে আসছো না, নিজেই ব্যথা পেলে আর সমস্যা খাতার জন্য যেভাবে মারলে। ক্ষমা চাচ্ছি, আর জীবন তোমার খাতা নিব না। আমি যখন ইনকাম করব তখন তোমাকে 1000 খাতা কিনে দিব। তোমার যা যা ব্যবহার করছে আমি সব ফিরিয়ে দিব তোমায় একদিন। চুপ কর ফকিন্নির বাচ্চা, আমার হাত ছাড়, না হইলে লাথি দিয়ে উপরে পাঠিয়ে দেব। মাহিন সাথে মাইশার হাত ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। মাহিনের চোখ বেয়ে 2 ফোঁটা পানি পড়তেই সাথে সাথে মুছে ফেলল। মাইশা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে দেখে মাহিন খাটে শুয়ে আছে। মাইশা রেগে কলার ধরে বলল, আমার খাটে শুয়ে থাকবি না, নিচে শুয়ে থাকবি। ভালোভাবে বললে তো পারো, এভাবে কলার ধরে ফেলে দেওয়ার কি দরকার ছিল? ভালো করছিস। মাহিনার কথা না বাড়িয়ে সোফায় গিয়ে শুয়ে থাকে। ফোন চালাতে লাগলো। মাইশা চেয়ারে বসে পড়তে লাগলো। মাহিন মাইশার পড়ার মনোযোগ দিয়ে শুনতে লাগলো। মাহিন মাইশার পাশে বসলে মাইশা রেগে গেল। মাহিন মাইশাকে বলল, প্লিজ রেগে যাও না তো। আমি অনার্সে পড়ি, আমি একটু পড়াই অনেক কাঁচা, বেশি ভালো মেধা না।
একটু তোমার পড়া দেখি, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট। যা তো এখান থেকে, অনার্সে পড়স আর নিজের বই পড়। আমার বই কেন পড়তে আসোস? আমি বই কিনি নাই, আমার কাছে অত টাকা নাই যে আমি বই কিনবো। প্লিজ, তোমাকে আমি ডিস্টার্ব করবো না। মাহিনকে পড়ায় আগ্রহ দেখে মাইশা আর কিছু বলল না। মাহিন মাইশার পাশে বসে থেকে সবকিছু দেখতে লাগলো। 1 ঘন্টা পড়া শেষ করে মাইশা বলল, এখন যা, আমি আর পড়বো না, এখন বাইরে যাব। কোথায় যাবে? তোকে বলতে হবে কোথায় যাব না যাব? আমি তোমার বডিগার্ড, তুমি যেখানে যাবে সেইখানে আমাকে নিয়ে যেতে হবে। তাহলে নিজেও স্বীকার করলি তুই আমার বডিগার্ড। শোন, নিজের যোগ্যতা কতটুকু সেটাই মনে রাখ। মাহিন আর কিছু বলল না। মাইশা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হওয়া দেখে বুঝতে বাকি রইল না মাইশা কোথায় যাবে। মাহিন মাইশাকে বলল, এই ধরনের পোশাক পরে কোথাও যেতে পারবে না। দেখ, আমার মাথা খারাপ করিস না, মুডটা অনেক ভালো আছে, খারাপ করে দিস না। মাইশা মাহিনের কোনো কথা না শুনে চলে গেল। মাহিন ও মাইশার পিছন পিছন নিচে নামলো। মাইশার আব্বু জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি? আবার পার্টিতে যাচ্ছে। আব্বু, এই বডিগার্ড যদি আজ যায় তাহলে ওর কপালে দুঃখ আছে। আমি লাস্ট বারের মতো বলে গেলাম। মাইশার আব্বু মাহিনকে যেতে না করলো। মাইশা খুশি হয়ে চাবি নিয়ে চলে গেল। মাইশা চলে গেলে মাহিন মাইশার আব্বুকে বলল, আমাকে যেতে না করলেন কেন? আপনার মেয়ে খবর তো জানেন, যে পরিমাণে নেশা করে আর নেশা অবস্থায় ড্রাইভিং করলে কখন কি হয়ে যায়। আরে ও যাক, তারপর তুমি ওর পিছে পিছে যাবে। তাহলে এখন বের হয়ে যায়। যাও, ড্রাইভারকে নিয়ে যাও, ওকে তোমাকে নামিয়ে দিয়ে আসবে। মাহিন মাইশার আব্বুর সাথে কথা বলে মাহিন বাইরে চলে গেল। ড্রাইভারকে নিয়ে ক্লাবে চলে গেল। মাহিন গাড়ি থেকে নেমে বাইরে অপেক্ষা করতে লাগলো। ক্লাবের ভিতরে ঢুকলো না। অনেকক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ করে ক্লাবের ভিতরে চিল্লাপাল্লার শব্দ হতে লাগলো। মাহিন দৌড়ে ভিতরে ঢুকলে দেখতে পাই সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। মাহিন ভিতরে ঠেলে ঢুকে দেখতে গিয়ে দেখে মাইশা ফ্লোরে পড়ে আছে, রক্ত দিয়ে ভেসে যাচ্ছে। মাইশাকে দৌড়ে গিয়ে ধরে কোলে মাথাটা নিয়ে বলল, মাইশা চোখ খুলো। এই মাইশা, কি হলো তোমার? মাইশার এক বান্ধবী বলল। মাহিন, মাইশাকে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি ওকে নিয়ে চলো। মাহিন মাইশাকে কোলে তুলে নিয়ে দৌড়ে বাহিরে গিয়ে গাড়িতে তুলে ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি নিয়ে যেতে বলল। মাহিন শার্ট খুলে মাইশার মাথায় বেঁধে দিয়ে বলল। এই মাইশা, চোখ খুলো। মাহিন মাইশাকে পাগলের মতো ডাকতে লাগলো। মিতু অবাক হয়ে তাকিয়ে আছে। হসপিটালে সামনে গাড়ি থামালে মাহিন মাইশাকে কোলে তুলে দৌড়ে হসপিটালের ভিতরে ঢুকলো। নার্স মাইশাকে নিয়ে ভিতরে চলে গেল। ডাক্তারকে ডাকলে ডাক্তার মাইশার কেবিনে চলে গেল। মাহিনকে এমন রেগে যাওয়া দেখে মিতু বলল, মাহিন, তোমাকে তো মাইশা স্বামী হিসেবে মেনে নেয় নাই, তাহলে তুমি ওর জন্য এত পাগলামি করছো কেন? উফ আপু, প্লিজ এইসব কথা রাখেন। আপু, আপনি আগে বলেন ভিতরে কি হয়েছিল? ওর মুখে মায়ের দাগ কেন? আর ঠোঁট কেটে গেছে, হাতেও দাগ বসে গেছে। আমি ঠিক জানি না। মাইশা তো নেশা করতে করতে রকির সাথে উপরে চলে যায়, তারপর কি হয়েছে আমি জানি না। হঠাৎ মাইশার চিৎকার শুনে সবাই উপরের দিকে তাকাতে সাথে সাথে মাইশার উপর থেকে পড়ে যায়। ওই রকি কিছু করছে? মাহিনের রাগ উঠে গেল। মাহিন হাত মুঠো করে ফেলল। রাগে মাহিনের চোখ দুটো লাল বর্ণ ধারণ করলো। মাহিন 1 মিনিট দেরি না করে ড্রাইভারকে বলল, আপনি স্যার আর ম্যামকে কল দিয়ে আসতে বলেন, আমি এখনই আসছি। মাহিন গাড়ির চাবি নিয়ে দৌড়ে নিচে গিয়ে রকির বাসার উদ্দেশ্যে বের হলো। রাস্তার ধারে রকিকে দেখে মাহিন ওর সামনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামতেই রকি বলল, এই স্টুপিড, গাড়ি কোথায় থামাস, চোখে দেখোস না? মাহিন রেগে রকির কলার ধরে মুখে সজোরে খুশি দিয়ে বলল। তুই মাইশার সাথে কি করছস? মাহিনকে ধাক্কা দিয়ে বলল, আমি কিছু করি নাই, যা করছে রাব্বি করছে। মাহিন রেগে কলার চেপে ধরে বলল। রাব্বি কি করছে? মাহিনের কথা শুনে রকি বলতে লাগলো, রাব্বি মাইশাকে ধর্ষণ করতে চাইছিল, কিন্তু মাইশা করতে দেয় নাই। দুজনের মধ্যে হাতাহাতি হতে লাগে। মাইশা রাব্বিকে মারে আর রাব্বি মাইশার চুল ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মারে আর হাত চেপে ধরে দেয়ালের সাথে আটকিয়ে ফেলে। মাইশা রাব্বিকে কামড় দিলে রাব্বি ছেড়ে দিলে মাইশা দৌড়ে পালাতে গিয়ে পা বেজে নিচে পড়ে যায়। রকির কথা শুনে মাহিনের রক্ত যেন মাথায় উঠে যাচ্ছিল। মাহিন রকিকে মেরে বলল। সেইখানে তুই কি করছিলি? রকি মাতালের মতো হাসতে হাসতে বলল, ভিডিও করতে নিয়েছিলাম। রকির কথা শুনে পাশে থাকা একটা ডাল পেয়ে সেটা দিয়ে রকিকে পেটাতে লাগলো। মারতে মারতে অবস্থা খারাপ করে দিল। রকির ফোন এক ঢিল মেরে ভেঙে ফেললো, সাথে মেমোরি কার্ড ভেঙে ফেলে দিল আর বলল, আর যদি কখনোই মাইশার আশেপাশে দেখি
আমি তোকে খুন করে ফেলবো। মাহিন ওকে মেরে ওইখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। সোজা রাব্বির বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে লাগলো। রাব্বির আম্মু দরজা খুলে দিলে মাহিন রাব্বিকে যেতে দেখে দৌড়ে গিয়ে রাব্বিকে পেটাতে লাগলো। রাব্বির আম্মু সবাইকে ডাকতে লাগলো। মাহিনকে ঠেকাতে আসলে মাহিন সবাইকে মেরে ফেলে দিয়ে রাব্বিকে মারতে মারতে বলল, কুত্তা, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করার? আমি তোকে আজ মেরে ফেলবো। মাহিনের কথা শুনে রাব্বির মা থমকে গেল। মাহিন মেরে একদম আধামরা করে ফেলল। রাব্বির আম্মু মাহিনের পা জড়িয়ে ধরে রাব্বির প্রাণ ভিক্ষা চাইলে মাহিন রাগে লাঠিটা ফেলে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। মাহিন হসপিটালে গিয়ে দেখে মাইশার আব্বু আম্মু বসে আছে। মাহিনকে দেখে মাইশার আব্বু বলল, মাহিন কোথায় গিয়েছিলি? মাহিন কিছু বলার আগেই পুলিশ এসে মাহিনকে ধরলো। মাইশার আব্বু পুলিশকে বলল। কি ব্যাপার, আপনি মাহিমকে ধরেছেন কেন? পুলিশ বলে, রাব্বি রকিকে মারার অপরাধে ওনাকে ধরতে এসেছি। মাইশার আব্বু বলল, মাহিম ওদের কেমনে মারতে গেল? আঙ্কেল, আপনি জানেন না ওই রাব্বি মাইশাকে ধর্ষণ নিয়েছিল আর রকি সেটার ভিডিও করতে নিয়েছিল, তাই আমি ওদের মারছি। মাহিন কথাটা বলা শেষ করে আর কিছু বলার আগে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল। মাইশার আব্বু পুলিশকে বুঝাতে গেলে পুলিশ কোনো কথা শুনল না, মাহিনকে নিয়ে চলে গেল। মাইশার আব্বু যেন হতভম্ব হয়ে বসে পড়ল। এদিকে মাইশার অবস্থা তেমন ভালো না। আরেকদিকে মাহিনকে ধরে নিয়ে গেল। মাহিনকে জেলে নিয়ে গিয়ে আটকিয়ে দিলে মাহিন সারা রাত এখানে কাটিয়ে দিল। দুপুরের দিকে মাইশার আব্বু এসে মাহিনকে ছাড়িয়ে নিল। মাহিন মাইশার আব্বুকে বলল, আঙ্কেল, মাইশা কেমন আছে? ওই কি ঠিক আছে? ওরা জ্ঞান ফিরেছে, কিন্তু ওই হাত পায়ে মাথায় অনেক ব্যথা পেয়েছে, তাই ডাক্তার ওকে রেস্ট থাকতে বলেছে। আর আমাকে জেল থেকে ছাড়ালেন কিভাবে? মাইশা, রাব্বি, রাকিব আব্বু আম্মুকে ভয় দেখিয়েছে। যদি তোমার উপরে মামলা না তোলে তাহলে ও সব সত্যি সবাইকে বলে দিবে, তাই ওরা ভয়ে তোমার উপর মামলা তুলে নিয়েছে। আমাকে বের না করলেও হতো, ওদের দুজনকে শাস্তি দেওয়ার দরকার ছিল। থামো মাইশা, যা বলে তাই করো। ও আমাদের কোনো কথা শোনো না, জানো তো। আসলে সব দোষ আপনার মেয়ের। ছেলে ফ্রেন্ডদের সাথে যেভাবে মিশে, ছেলেরা আসক্ত হবে না তো কি হবে? মাইশার আব্বু রাগী লুক নিয়ে তাকালে মাহিন চুপ হয়ে গেল। দুজন গাড়িতে বসলে ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। দুজন বাসায় চলে গেলে মাইশার আম্মু মাহিনকে বলল, তুমি এসেছো? জি, আপনার কোথায়? মিতুর সাথে রুমে আছে। মাহিন আর কিছু না বলে রুমে চলে গেল। রুমে গিয়ে দরজায় নক করলে মিতু বলে উঠল, কে? আমি মাহিন, ভিতরে আসতে পারবো কি? ও আচ্ছা। মাহিন ভেতরে ঢুকে দেখে মাইশা আধশোয়া হয়ে শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ, হাতে পায়েও ব্যান্ডেজ করা। মাহিন আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে বাইরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। খেয়াল করলো মাইশা তাকিয়ে আছে। মাহিন চুল হেয়ার ড্রায়ার করতে লাগলো। হেয়ার ড্রায়ার করে চুল চিরুনি করে মাইশার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? এভাবে তাকিয়ে আছেন কেন? পানি খাবো। মাহিন জগ থেকে পানি গ্লাসে ঢেলে মাইশাকে খাওয়াই দিতে লাগলো। খাওয়া শেষ করে গ্লাসটা রেখে বারান্দায় গিয়ে বসলো। অনেকক্ষণ বসে থাকলে কাজের মেয়ে এসে মাহিনকে খেতে ডাকলো। মাহিন বারান্দা থেকে বের হয়ে মাইশাকে বলল, লাঞ্চ করছেন? না আম্মু, খাওয়া দিতে আসবে। রহিমা চলে গেল। মাহিন সোফায় বসে ফোন চালাতে লাগলো। রহিমা খাবার নিয়ে আসলে মাহিন ফোনটা চার্জে দিয়ে খাবার প্লেট হাতে নিয়ে মাইশার সামনে বসে বলল, আমার হাত দেখে ঘৃণা হচ্ছে নাকি? আমি গোসল করে এসেছি, ভালো করে হাত ধোয়া আছে। আমি কি একবারও বলছি? না, আগেই বলে নিলাম, তুমি তো আবার বড় লোক মানুষ, গরিবের হাত দেখে ঘৃণা করতে পারো। খাবো না। রাগ করে জিদ করে লাভ নাই, এখন আমার হাতে খেতে হবে। মাহিন খাবার দলা পাকিয়ে মাইশার মুখের সামনে ধরলো। প্রথমে মুখ ঘুরিয়ে নিলে মাহিন রাগী লোক নিয়ে তাকিয়ে জোর করে খাওয়াই দিল। মাইশা খাবার খেতে লাগলো আর মাহিনের দিকে তাকিয়ে থেকে বলল, আমার জন্য ওদের সাথে মারামারি করছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। ওইখানে তো অনেক মানুষ ছিল, কই কারো তো ইচ্ছে জাগলো না? তাহলে তোমার কেন জাগলো? আমি তো তোমাকে দেখতে পারি না, তারপরও আমার জন্য নাকি পাগলামি করছিলে। তোমাকে এইসব ফালতু কথা কে বলে? আমার খেয়ে কাজ নাই, তোমার জন্য আমাকে পাগলামি করতে হবে? মিতু বলেছে। আজাইরা কথা। এখন আবার খাওয়া দিচ্ছ কেন? আমি গরিব মানুষ, আমাদের সামনে কেউ না খেয়ে থাকলে সেইটা আমাদের আবার সহ্য হয় না, তাই আমরা মানুষকে খাওয়াতে পছন্দ করি। ও,
মাইশা আর কিছু বলল না। মাহিন মাইশাকে খাওয়াই দিতে লাগলো। মাইশা চুপচাপ খেতে লাগলো। মাইশার আম্মু রুমে ঢুকে দেখে মাইশাকে খাওয়ানো প্রায় শেষ। মাইশার আম্মু বলল, মাহিন, তুমি আবার ওকে খাওয়াই দিতে গেছো কেন? যাও, তুমি খেয়ে নাও। সমস্যা নাই, আপনি ওনাকে মেডিসিন তাহলে খাওয়াই দেন। মাহিন প্লেট নিয়ে নিচে চলে গেল। হাত ধুয়ে প্লেট ধুয়ে টেবিলে বসে খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে মাইশার আব্বু রুমে গিয়ে কাজের বিষয়ে কথা বলতে লাগলো। 4টার দিকে রুম থেকে বের হয়ে মাইশা রুমে গিয়ে দেখে মাইশা বালিশ হাত দিয়ে ঠিক করার চেষ্টা করছে। মাহিন মাইশার কাছে গিয়ে বলল, ঘুমাবে নাকি? হ্যাঁ, একটু বালিশটা ঠিক করে দিয়ে আমাকে একটু শুইয়ে দিবে? মাহিন মাইশাকে ধরে পিঠের নিচ থেকে বালিশটা সোজা করে রাখতে গিয়ে মাইশা মাহিনের বুকের স্পন্দনের শব্দ পেল। মাহিনের শরীরের ঘ্রাণ নিতে লাগলো। মাহিন হঠাৎ করে মাইশাকে শুয়ে দিলে মাইশা মনে মনে বলল, ধ্যাত মাইশা, কি করছিস? ওর প্রতি তোর কোনো ফিলিংস আসতে পারে না। ফকিন্নির সাথে তোর যায় না। আচ্ছা, আপনি তাহলে ঘুমান, আমি এখানে আছি। আমি ঘুমালে যদি তুই উল্টাপাল্টা কিছু করিস, যা এখান থেকে, আমি ঘুমাবো না। কি আজব মেয়ে রে বাবা, আমি এত খারাপ না যে এই অসুস্থতার সুযোগ নিতে যাব। আমি তোমার ফ্রেন্ডের মতো না, যত সব। জেগে থাকো, আমার ঘুম পাচ্ছে। সারা রাত কচুর জন্য চিন্তা করে ঘুম হয় নাই। কি? কার জন্য? মাহিন কিছু না বলে সোফায় শুয়ে পড়ল। মাহিন ঘুমিয়ে গেলে মাইশাও ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় ঘুম ভাঙলে দেখতে পাই সারা রুম অন্ধকার হয়ে আছে। মাহিন উঠে লাইট জ্বালিয়ে দেখে মাইশা তাকিয়ে আছে। মাহিন মাইশাকে বলল, তুমি কি আমার হয়ে ঘুমাও নাই নাকি? আচ্ছা, রাতে আমি পাশে রুমে শুয়ে পড়ব, শান্তিতে ঘুমাও। আন্টিকে হুদাই ডাকতে যাব কেন? আমি করিয়ে দিচ্ছি। মাহিন ওয়াশরুমে গিয়ে বালতি আর মগে পানি নিয়ে আসলো। তারপর মাইশার ফ্রেশ ওয়াশ নিয়ে এসে মুখ সুন্দর করে ধুয়ে দিল। তারপর আস্তে আস্তে মুখ মুছে দিয়ে বালতি আর মগ রেখে আসলো। মাইশা মাহিনকে বলল, নিচে গেলে আমার জন্য কফি পাঠাতে বলো তো। বুঝছি। মাহিন নিচে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসলো। মাইশাকে খাওয়াই দিতে লাগলো। খাওয়াই দেওয়ার সময় মাহিন ফু দিয়ে আস্তে আস্তে খাওয়াই দিতে লাগলো। খাওয়া শেষ হইলে মাহিন মাইশাকে বলল, তোমার বইগুলো কি একটু পড়তে পারবো? ওকে। মাহিন মাইশার বই পড়তে লাগলো। মাহিন ভুল বললে মাইশা সেটা ঠিক করে বলে দিতে লাগলো। এইভাবে প্রতিদিন চলতে লাগলো। 1 বছর পর মাহিন আর মাইশার সম্পর্ক মোটামুটি এখন অনেক ভালো হয়েছে। মাহিন আজকে প্রথম প্রজেক্টের কাজ পেয়েছে। সেই খুশিতে মাহিন বাসায় মিষ্টি নিয়ে আসে। মাইশার আম্মু বলল, কি ব্যাপার মাহিন, আজ এত খুশি কেন তুমি? আন্টি, আমরা প্রজেক্টটা পেয়ে গেছি। আমাদের এতদিনের চেষ্টা আজ সফল হয়েছে। এখন শুধু সবাই মিলে কাজটা ঠিকভাবে করে দিলে হয়ে যাবে। মাশাল্লাহ, তাহলে তো মিষ্টি মুখ করতে হয়। তোমার আঙ্কেলকে জানালে অনেক খুশি হবে। জি আচ্ছা, থাকেন, আমি মাইশাকে খাওয়াই দিয়ে আসি। যাও। মাহিন একটা মিষ্টি নিয়ে দৌড়ে মাইশার রুমের সামনে গেলে সাথে সাথে অন্য রুম থেকে মাইশা বের হয়ে বলল, মাহিন, আমি এই রুমে। ও, তুমি আমার রুমে কি করো? মাইশা, এই নাও মিষ্টি মুখ করো। মাইশা মিষ্টির একটা বাইট নিয়ে বলল, তা কিসের খুশিতে এই মিষ্টি? 1 বছরের চেষ্টায় আজ সফল হয়েছি। অভিনন্দন। তাহলে তো আমি একটা ট্রিট পাই। আমাকে ট্রিট দাও। তা তো অবশ্যই দিব, আঙ্কেল আসুক। আজকে ডিনার আমরা বাহিরে করব। আচ্ছা করো, যাও ফ্রেশ হয়ে আসো। মাহিন রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে গিয়ে মাইশার আম্মুর সাথে গল্প করতে লাগলো। মাইশার আব্বু আসলে মাইশার আম্মু বলল, তুমি তাহলে এসেছো, তোমার জন্য গুড নিউজ আছে। জানি। ধন্যবাদ আঙ্কেল, আজকে বাইরে ডিনার করব, আপনি ফ্রেশ হয়ে আসেন। ওকে। মাইশার আব্বু চলে গেল। মাইশার আম্মু ওর সাথে চলে গেল। মাইশা মাহিনকে বলল, মাহিন, আজকে এই খুশির সংবাদে আমিও তোমাকে একটা গিফট দিতে চাই। তাই নাকি? কি গিফট দিবে? ওইটা বলা যাবে না, ডিনার করে আসি আগে। আর সারপ্রাইজ জিনিস বলে দিলে সারপ্রাইজের মজা তো থাকলো না। তাও ঠিক। আচ্ছা যাও, রেডি হতে যাও। তোমার তো 2 ঘন্টা লাগে রেডি হতে। উফ মাহিন, রাগিও না তো। আরে মজা করছি। মাইশা সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। মাহিন ও মাইশার সাথে গেল।
মাইশা ওর রুমে চলে গেল। মাহিন পাশের রুমে গিয়ে রেডি হতে লাগলো। 9টার দিকে 4জন মিলে রেস্টুরেন্টে খেতে চলে গেল। খাবার খাওয়া শেষ করে 11টার দিকে বাসায় চলে আসলো। যার যার রুমে চলে গেল। মাহিন ল্যাপটপে কাজ করতে লাগলো। 1টার দিকে মাইশা মাহিনকে কল দিল। মাহিন রিসিভ করে বলল, এই এত রাত হয়ে গেছে, ঘুমাও নাই কেন? আমার রুমে আসো। তোমাকে না বলেছিলাম তোমাকে একটা গিফট দিব? তাড়াতাড়ি রুমে আসো। এত রাতে গিফট সকালে দিয়েও আপাতত কাজ করছি। আমি এত কিছু জানি না, আমি এখনই দিব। তুমি আসবে কিনা সেটা বলো। আচ্ছা, আমি আসছি। মাহিন কলটা কেটে দিয়ে ফোনটা খাটের উপরে রেখে ল্যাপটপ বন্ধ করে দরজা খুলে মাইশার রুমে ধাক্কা দিয়ে দরজা খুলে গেল। পুরো রুম অন্ধকার। মাহিন কিছু বলতে যাবে, সাথে সাথে রুমের লাইট জ্বলে উঠল। মাহিন সামনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। মাহিন মাইশাকে বলল, কি সারপ্রাইজ দিবে? আর আজকে হঠাৎ এমন পাতলা শাড়ি পরছো কেন? আর এমন করছো কেন? তুমি কি বোকা নাকি? দরজাটা লাগিয়ে দাও। না, রুমে যাব, কিসের সারপ্রাইজ দিবে সেইটা দাও। মাইশা তাড়াতাড়ি করে গিয়ে মাইশার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে গলা জড়িয়ে ধরে বলল, এই বোকা, তুমি কি বুঝতে পারছো না আমি কি বোঝাতে চাচ্ছি? না, বুঝতে পারছি না। মাইশা, কি করছো? ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আজকে আমি তোমাকে আপন করে নিতে চাই। আজকে আমি বন্ধু না, তোমার স্ত্রী। তাই তুমি চাইলে যা ইচ্ছা করতে পারো। মাইশা কথাটা বলে চোখ বন্ধ করে 2 হাত সরিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকলো। মাহিন মাইশার কাছ থেকে সরিয়ে দাঁড়ালো। মাহিন মাইশাকে বলল, মাইশা, পাগল হয়ে গেছো নাকি? তুমি কি বলছো ভেবে বলছো তো? মাহিনের কথা শুনে মাইশা চোখ খুলে মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ, আমি ঠিক বলছি। অনেক ভাবনা চিন্তা করে দেখলাম আমার কিউট বরকে আর দূরে রাখা ঠিক হবে না। কারণ আমার বরটা তো কিউট, যে মেয়েরা ক্রাশ খায়। কখন না জানি আমার বরটাকে হাত করে নিয়ে নেয়। তাই আমি আর সময় নষ্ট করতে চাই না। আসো আসো, কাছে আসো, একটু আদর করে দিই। মাইশা কথাটা বলে মাহিনকে জড়িয়ে ধরতে যাবে, তার আগেই মাহিন ছেড়ে দিল। মাইশার মুখটা মলিন হয়ে গেল। মাইশা হাসির রেখা টেনে বলল, কি ব্যাপার, তুমি কি আমাকে আদর করতে চাও না? মাইশা, আমি এইসব করতে চাই না, আমার ঘুম পাচ্ছে। মাহিন, ওয়েট, আগেই যাবে না। আমার কাছে আসতে চাও না কেন? আমি তোমার স্ত্রী। তুমি না আগে বলতে আমি বেশি বুঝলে জোর করে স্বামীর অধিকার খাটাবে। তাহলে আজ আমি নিজে থেকে তোমার কাছে আসতে চাইছি, তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। মাহিন, তুমি কি সেই দিনের ব্যাপারের জন্য আমার থেকে দূরে থাকতে চাচ্ছ? মাহিন, আল্লাহর কসম, রাব্বি আমার সাথে কিছু করতে পারে নাই। তুমি ওকে জিজ্ঞেস করতে পারো। উফ, চুপ করবে? আমার ঘুম পাচ্ছে। মাহিন চলে যেতে নিলে মাইশা দৌড়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আগে সব কিছুর জন্য সরি। এই যে কান ধরছি, আর আমি তো তোমার কথা মতোই এখন চলি। তাহলে আমার সাথে এমন করছো কেন? উফ, সামনে থেকে যাবে? বিরক্ত করো না তো। ফ্রেন্ডের মতো থাকো। আর হ্যাঁ, 3 দিন পর তোমার ডিভোর্স লেটার চলে আসবে। তুমি সারা জীবনের মতো মুক্তি হয়ে যাবে। মাহিন কথাটা বলে মাইশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পাশের রুমে চলে গেল। মাইশার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। মাহিন রুমের দরজা লাগিয়ে দিয়ে খাটের উপরে শুয়ে থেকে চোখে পানি ঝরাতে লাগলো। মাইশার রাগে রুমের ভিতরে গিয়ে চাদর এক টান দিয়ে ফেলে দিল। ফুল দিয়ে সাজিয়ে রাখা সবকিছু ফেলে দিয়ে কান্না করতে লাগলো। মাইশা সহ্য করতে না পেরে মাহিনের রুমে ধাক্কা দিতে লাগলো আর কান্না করতে করতে বলল, মাহিন, দরজা খুলো। মাহিন, আমি তোমার 2টা পায়ে ধরি, আমাকে ক্ষমা করে দাও। আমার অতীত সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে আমাকে গ্রহণ করে নাও। মাহিন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মাইশা কথাগুলো বলে কান্না করতে করতে ভেঙে পড়ল। মাহিন রুমের ভিতর থেকে সবকিছু শুনছিল। মাহিনের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। মাহিন মনে মনে ভাবতে লাগলো, আমাকে তুমি ক্ষমা করে দিও মাইশা। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার সাধ্য নাই তোমাকে এই কথা বলার। তোমার আব্বুর শর্ত মেনে চলতে হবে আমাকে। শর্তের লেখা ছিল, তুমি ভালো হইলে আমাকে তোমার থেকে দূরে সরে যেতে হবে, তোমাকে ডিভোর্স দিতে হবে। সেই সময়টা চলে এসেছে। শর্ত অনুযায়ী আমি তোমার সাথে থাকতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও। মাহিন কিছু না বলে আর মাইশা কান্না করতে করতে দরজার পাশে বসে ঘুমিয়ে পড়ল। মাহিন সারা রাত ঘুমালো না। সকালে চোখ লেগে আসলে সাথে সাথে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই মাইশা পড়ে যায় মাহিনের পায়ের উপরে। মাইশার ঘুম ভাঙলে মাইশা মাহিনের পা জড়িয়ে ধরে বলল, মাহিন, আমি তোমাকে অনেক ভালোবাসি। মাহিন, আমাকে একটা সুযোগ দাও না, আমি তোমার যোগ্য স্ত্রী হয়ে দেখাবো। মাহিন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ আমার সাথে এমন করো না। মাইশা, পাগলামি করো না। আমার পা ছাড়ো। আমার কিছু করার নাই। আমাকে তোমাকে ডিভোর্স দিতে হবে। দেখো, উকিলের আসার সময় হয়ে গেছে।
নিচে চলো, পাগলামি করো না। মাহিন মাইশাকে সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। মাইশা নিচে গিয়ে ওর আম্মু আব্বুকে কান্না করে বলতে লাগলো, আব্বু আম্মু মাহিনকে বোঝাও না আমাকে যেন ডিভোর্স না দেয়। আমি সত্যি আগের মতো আর নাই। মাইশা, কান্না করিস না। মাহিন যদি তোর সাথে থাকতে চায় তাহলে ও ডিভোর্স দিবে না, আর না থাকতে চাইলে ডিভোর্স দিয়ে চলে যাবে। মাইশা কিছু বলতে যাবে, সাথে সাথে উকিল এসে হাজির হলো। মাহিন নিচে নেমে আসলে মাইশা মাহিনকে বলল, মাহিন প্লিজ এমন কাজ করো না। তুমি আমাকে ভালোবাসো না? আমাকে ছেড়ে কি থাকতে পারবে বলো? আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমার আব্বুর সাথে শর্তে তোমাকে বিয়ে করেছি। তোমার মতো অহংকারী মেয়েকে ভালোবাসা অসম্ভব। কি শর্তের বিয়ে করেছো মানে? 20 লাখ টাকার জন্য তোমাকে আমি বিয়ে করেছি। আর শর্ত ছিল, তুমি ভালো হয়ে গেলে আমি তোমাকে ডিভোর্স দিব। সেখানে ভালোবাসা আসতে পারে না। আর তুমি আমাকে কম অপমান করো নাই, কম জ্বালাও নাই। তোমার মতো মেয়ে কখনোই ভালো স্ত্রী হতে পারে না। এইসব ন্যাকামি করো না, সোজা সাইন করে দাও। মাহিনের কথা শুনে মাইশা যেন থমকে গেল। মাইশা যেন পাথরে পরিণত হয়ে গেল। মাইশা চোখ মুছে বলল, ও আচ্ছা, ঠিক মতো আমার মতো মেয়ে কখনোই ভালো স্ত্রী হতে পারে? আর আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, সেখানে আমাকে কেন তুমি ভালোবাসবে? সরি মাহিন, আর ধন্যবাদ আমাকে 1 বছরের ভেতরে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। তোমাকে বিয়ে করে আমি অনেক কিছু পেয়েছি। তোমার আব্বুর নতুন কোম্পানি 50% মালিক হয়েছি। এখন নিজের স্বপ্ন আস্তে আস্তে পূর্ণ করতে পারছি। ও তুমি খুশি তো? হ্যাঁ। মাইশা উকিলের কাছে গিয়ে কাগজগুলো নিয়ে এক এক করে সবগুলোতে সাইন করে দিল। মাহিনের দিকে মিষ্টি করে হেসে বলল, খুশি তো তুমি? ভালো থেকো। মাইশা দূরে কান্না করতে করতে চলে গেল। মাহিনের চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়তেই মুছে ফেলল। মাহিন মাইশার আব্বুকে বলল, স্যার, আমি আপনার মেয়েকে ভালোবাসি। প্লিজ আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন। দুঃখিত মাহিন, এটা অসম্ভব না। মাইশার বিয়ে আগে ঠিক হয়ে আছে। আমার বন্ধুকে কথা দিয়েছিলাম তার সন্তানের সাথে আমার মেয়েকে বিয়ে দেব। আর এটা আমার তোমাদের ভালোবাসা না, ভালো লাগা। এসব বাদ দাও। আস্তে আস্তে দুজন একে অপরের ভুলে যাবে। আর মাহিন, তোমার নিজেও জায়গা দেখো আর আমার জায়গা দেখো। তুমি একজন গার্ড ছিলে, সবাই যদি জেনে যায় আমি বডিগার্ডের সাথে নিজের মেয়ে বিয়ে দিয়েছিলাম। সম্মান, মান সম্মান আর থাকবে না। প্লিজ তুমি ডিভোর্স দিয়ে চলে যাও। আর তুমি তো 50% মালিক হয়ে গিয়েছো। তুমি তোমার লাইফ টাইম সুন্দর মতো কাটাও। মাহিন মাইশার আব্বুকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ থামেন। আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি আসলে একজন লোভী মানুষ। আপনি বন্ধুকে কথা দিয়েছেন বলে বিয়ে দিবে না, নিজের বিজনেস বড় করার জন্য বিয়ে করাবেন। চুপ বেদব ছেলে, বেশি কথা বলিস না। চুপচাপ সাইন করে চলে যা। 50% দিয়েছি, এতে খুশি হয়ে থাকার কথা। বেশি পাকনামি করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মাহিন মাইশার আব্বুর কথা শুনে হাসতে লাগলো। মাহিন হাসতে হাসতে বলল, স্যার, আপনি আমাকে কিসের ভয় দেখান? 50% না দেওয়ার আপনার 50% আমার দরকার নাই। আপনারটা আপনি নিয়ে থাকেন। আমি খুব শিগগির আমার স্ত্রীকে আমি নিয়ে যাব। তোর এত বড় সাহস আমাকে হুমকি দাস? বেশি বুঝলে পুলিশের হাতে তুলে দেব। আমাকে পুলিশের ভয় দেখান না। আমি চাইলে কি কি করতে পারি আপনার ধারণাও নাই। কি করলি তুই? মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। মাহিনকে গার্ড দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। মাহিন মাইশা ডাকতে লাগলো। সব গার্ডরা মিলে মাহিনকে মারতে লাগলো। মাহিন মাইশাকে ডাকতে লাগলে মাইশা জানালা বন্ধ করে দিয়ে কান্না করতে থাকলো। মাহিন আর দাঁড়িয়ে না থেকে চলে গেল। 5 বছর পর। মাইশা, উঠেক, আর কত ঘুমাবি? আম্মু যাও তো, ঘুমাতে দাও। অফিসের কিছুদিন ছুটি পেয়েছি, শান্তি মতো ঘুমাতে দাও তো। আরে তুই কি ভুলে গেলি আজকে আমাদের শফিক চৌধুরীর বাড়িতে যাওয়ার কথা? উফ, আমি তো ভুলেই গেছিলাম। শফিক চৌধুরীর মেয়ের বিয়েতে আমাদের তো ইনভাইট করছে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি লাগেজ রেডি করে দে।
মাইশা খাট থেকে উঠে তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। মাইশার আম্মু লাগেজ গুছিয়ে দিয়ে চলে গেল। মাইশা ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল হেয়ার ড্রায়ার করে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে নিচে নামতে লাগলো। মাইশার আম্মু আব্বু তাকিয়ে বলল, মাশাল্লাহ, আমার মেয়েটা অনেক সুন্দর লাগছে। আব্বু পাম দিও না, এখন চলো। আর বিয়েতে কি দিবে? বড়লোক মানুষের মেয়ের বিয়ে, সেখানে ভালো কিছু দিতে হবে। আবার আমার আত্মীয় হাতে যাচ্ছে। আব্বু আচ্ছা চলো। তিনজন গাড়িতে উঠে সোজা স্টেশনে চলে গেল। ট্রেনে উঠে 7 ঘন্টা জার্নি করে স্টেশনে নেমে স্টেশন থেকে বের হয়ে লাগেজ নিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ করে বেশি দূরে গিয়ে রাফি এসে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? জি ভালো, চলেন। রাফি 2টা লাগেজ নিয়ে গাড়ির ডিকিতে রেখে দিল আর তিনজনকে বসতে বলল। মাইশা পিছনে বসতে যাবে, তখনই মাইশার আম্মু বলল, মাইশা, তুই রাফির বাবার সাথে বসে। না থাক, সমস্যা নাই, আপনি পিছনে গিয়ে বসেন। মাইশা কিছু না বলে পিছনে বসলো। রাফি ড্রাইভিং করতে লাগলো। বেশ কিছু দূর গিয়ে রাফি গাড়ি থামালে তিনজন দেখতে পেল রাফি কারোর সাথে কথা বলছে। কিনা শেষ, ডিকিতে রেখে দে। আরে এগুলো সামনে রেখে আসক। মাহিন ডিকিতে লেবুর বস্তা তুলে সামনে টিস্যু প্যাকেট রেখে গাড়িতে উঠে বসে বলল। মাহিন প্যাকেট রেখে পিছনে ঘুরে তাকাতেই তিনজন চমকে গেল, সাথে মাহিন নিজেও। মাহিন রাফির দিকে তাকিয়ে বলল, ওনাদের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে নাকি? পরিচয় হয়ে নে। এইটা মায়েশা, মানে তোর ভাবি, আর একটা আমার হবু শ্বশুর শাশুড়ি। আসসালামু আলাইকুম। কি রে, তুই আর কোথায় কাজ জায়গা পাস না? আমার মেয়ের হবু হাজবেন্ড বাড়িতে এসে কাজ করতে হলো। এখন বুঝতে পারছো তোর জায়গাটা কোথায়? সরি আঙ্কেল, আমাকে কিছু বলছেন? আঙ্কেল কাকে বলিস? আমাকে স্যার বল। সরি আঙ্কেল, অয়নকে আপনি আগে থেকে চিনেন নাকি? আয়ানকে? এটা তো মাহিন। মাহিম যাকে বলেছে ওর নাম অয়ন, আমার ছোট ভাই। আপনি ওনাকে চিনেন কিভাবে? রাফির কথা শুনে তিনজন যেন ভেবাচেকে খেয়ে গেল। মাহিন ওদের তাকানো দেখে মাহিনের হাসি পেতে লাগলো। মাহিন হাসি থামিয়ে বলল, আঙ্কেল, আপনি কি আমাকে চেনেন? সরি, কিছু মনে করবে না। উনি আপনার ভাই? মানে কেমন ভাই আপনার? কেমন আবার? ওই আমার নিজের মায়ের পেটের ভাই, আমার রক্তের ভাই। ওকে তো আগে কখনো দেখি নাই। আপনি তো আমাদের বাসায় এসেছেন 5 বার, তাই ওর বিষয়ে জানেন না। আসলে ওই নিখোঁজ ছিল 5 বছর আগে। ওই বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসে পড়াশোনা করতে লন্ডনে চলে যায়, তাই হয়তো ওর বিষয়ে জানেন না। নিখোঁজ কেন হয়েছিল? অনেক বড় কাহিনী, বলতে গেলে একদিন শেষ হয়ে যাবে। আচ্ছা, বাসায় এসে পড়েছি। অয়ন, তুই তাহলে বস্তা নামিয়ে ফেল, আমি ওনাদের নিয়ে ভিতরে যাই। আচ্ছা যাও। মাইশা আর ওর আব্বু আম্মু তিনজন রাফির সাথে চলে যেতে লাগলো। মাইশা পিছনের দিকে ঘুরে কয়েকবার মাহিনের দিকে তাকিয়ে আবার ভিতরে চলে গেল। সবার সাথে কুশল বিনিময় করে রুমে চলে গেল। মাহিন বস্তা কাজের ছেলেকে দিয়ে পাঠিয়ে দিল আর ওই নিজে সবার সাথে খেলতে লাগলো। মাইশা বারান্দা থেকে মাহিনকে দেখতে লাগলো। মাহিনের চোখ পড়তেই সাথে সাথে মাইশা রুমের ভিতরে চলে গেল। মাইশা রুমের চারিদিকে তাকিয়ে বুঝতে পারলো এটাই মাহিনের রুম। মাহিনের আম্মু রুমে এসে মাইশাকে বলল, মা, তোমার কি এই রুম পছন্দ হয়েছে? মা, কিছু মনে করো না, অনেক মানুষজনকে দাওয়াত করা হয়েছে তো, তাই রুম প্রায় সবগুলো ফুল হয়ে গেছে। তোমাকে আমার ছোট ছেলের রুমে থাকতে দিলাম, এখানে তুমি নিরিবিলিভাবে কাটাতে পারবে। ধন্যবাদ আন্টি, আমাকে নিয়ে ভাববেন না। এই রুমটা সুন্দর আছে, এইখানে থাকতে আমার কোনো সমস্যা হবে না। মাইশার কথা শুনে মাহিনের আম্মু খুশি হলো। দুজন টুকটাক কথা বলতে লাগলো। মাহিনের আম্মু ডাক পড়লে উনি চলে গেল। মাইশা মাহিনের আলমারি থেকে মাহিনের শার্ট বুকে জড়িয়ে ঘ্রাণ নিতে লাগলো। মাহিন রুমের ভিতরে ঢুকলে মাইশা চমকে গিয়ে শার্টটা রেখে পিছনে ঘুরে কিছু বলবে তার আগেই মাহিন বলল, সরি না বলে ঢোকার জন্য। আসলে আমার ঘড়িটা একটু ভেঙে গেছে, চেঞ্জ করতে এসেছি। মাহিন ওর আলমারির পাশে আরেকটা আলমারি খুলে মাইশা অবাক হয়ে যায়। মাইশা বলল, এটা রুম নাকি দোকান? এত ঘড়ি, চশমা, ওয়ালেট। এইগুলো তো কিছুই না, শহরের বাড়িতে যা আছে তা দেখলে মাথা ঘুরে পড়ে যাবে। যাই হোক, এখানে কোনো কিছু দরকার হইলে আমাকে বলো, বা কাজের লোকদের মতো। তোমাকে এত
ফকিন্নির বাচ্চা বলছি। এত রাগ দেখাইছি, তারপরও কোনোদিন নিজের পরিচয় দিলে না। পরিচয়? আমি নিজের পরিচয় নিজে তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু আমার আব্বুর কাছে আমি বাধ্য হয়ে গেছি। তুমি কেন আমাদের বাসায় বডিগার্ড হিসেবে জব করতে, আবার বস্তিতে কেন থাকতে? ছোটবেলা থেকে অবহেলিত আমি। মা ছাড়া বাবার ভালোবাসা কখনোই পাই নাই। 1 বছর ধরে তার ভালোবাসার কিছুটা হইলেও পাচ্ছি, তাই এখন বাবার পরিচয় দিতে লজ্জা করছে না। আগে লজ্জা করতো, তাই কাউকে বাবার পরিচয় দেই নাই। কি অবহেলিত মানে? আমি ছোট থেকে বোকা ভীতু টাইপের ছেলে ছিলাম। পড়াশোনায় সব ভাইয়েরা A+ পেত, সেখানে আমি 00 পেতাম। যেখান থেকে আমার বাবার 2 চোখের বিষ হতে শুরু করি। মানুষ আমাকে মেরে গেলেও সবাই আমার দোষ দিত। আমি কোনো অন্যায় না করলেও অন্যায়ের ভাগীদার আমাকে হতে হতো। আর আমার আব্বুকে তাদের বেশি ভালোবাসে, যারা রেজাল্ট বেশি করতো। আমি হইলাম অকাম্য, যাকে দিয়ে কিছু হয় না। তাই এইসব সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে গেছিলাম। পরে বিজ্ঞাপন দেখে তোমাদের ওইখানে চাকরির ইন্টারভিউ দেই। তারপর যা হয়েছে তা তো দেখছো। এইটা কেমন কথা? রেজাল্টের উপরে সন্তানের প্রতি ভালোবাসা? বাদ দাও। মাহিন ঘড়িটা চেঞ্জ করে লক করে রেখে দিল। মাইশা বলল, আমি কি চোর নাকি যে লক দিয়ে যাচ্ছ? তুমি কি আমার জিনিস পড়বে নাকি? কি লাগবে বলো, আমি কিনে নিয়ে এসে দিব। লাগবে না, আমার হবু জামাই থেকে নিতে পারি। মাহিন আর কিছু না বলে চলে গেল। মাহিন চলে গেলে মাইশা খাটের উপরে বসে ভাবতে লাগলো। কুত্তা, তুই আমাকে অনেক জ্বালাইছস না? দেখ, আমি তোর ভাইকে বিয়ে করে আমি তোকে কিভাবে জ্বালাই। 5 বছর আমার কোনো খোঁজ নেস নাই। এমন ভাব করস মনে হয় আমাকে ভালোই বাসস না। তুই তো জানোস না আমাকে রহিমা সব বলেছে। তুই যে আমাকে ডিভোর্স দেস নাই আর আমাকে ভালোও বাসস। মাইশা কিছুক্ষণ কথাগুলো ভাবতে লাগলো। তখনই মাহিনের কাজিনরা সব এসে মাইশাকে নিয়ে গেল। মাহিন বাসা থেকে বের হয়ে ওর আব্বুর সাথে কাজে চলে গেল। রাতের বেলায় বাসায় এসে মাইশা রুমে গেলে দেখে রাফি, মাইশা ওর কাজিনরা বসে গল্প করছে। মাহিনকে দেখে রাফি বলল, কি রে, কখন এসেছিস? এই তো কেবল আসলাম। তোর হবু বউ এসেছে? দেখা করতে যা। পরে, এখন সময় নাই। মাহিন কথাটা বলে এক পা এগিয়ে যাবে, তখনই পিছন থেকে একটা মেয়ে এসে মাহিনকে জড়িয়ে ধরে বলল, জান, তুমি একবার আমার সাথে দেখাও করতে গেলে না। আরে তুলি, বড় ভাই ভাবি, ও দেখো। তুলির সাথে সাথে ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে ওদের পাশে গিয়ে বসলো। মাইশার আগে ওড়না খামচি দিয়ে ধরলো। মাহিন ঢোক গিলতে গিলতে ভাবতে লাগলো, আল্লাহ জানে এই মেয়ে আবার তুলির কিছু না করলে হলো। মাহিন আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতেই তুলি বলল, আয়ান, কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। আব্বুর সাথে যাব। তুমি কি আব্বুর সাথে যাবে নাকি? ধ্যাত, আঙ্কেলের কি বুদ্ধি নাই? হবু বউ এসেছে, অবশ্যই তার ছেলে এখন হবু বউয়ের সময় দেওয়া উচিত। বাজে কথা বলো না। আর তুলি প্লিজ তোমার লিমিটের ভিতরে থাকো, ছোটর মতো থাকো। ভাইয়া দেখছেন, আপনার ভাই খালি আমাকে বকা দেয়। আপনি কত সুন্দর ভাবিকে সময় দিচ্ছেন। রাহাত ভাইয়া, রুমান ভাই কত সুন্দর বউয়ের পেছন পেছন ঘুর ঘুর করে, বউয়ের কত যত্ন নেয়। আর আপনার ভাই খালি আমাকে ইগনোর করে। দেবর সাহেব, আপনি তো এটা অনেক বড় অন্যায় করেছেন। আমার ছোট যাকে সময় দেন। তাই নাকি? আচ্ছা, ভাবি যখন বলছে তখন তো আর কথা ফেলতে পারি না। মাইশার আগে গজগজ করতে লাগলো। মাহিন তুলিকে বলল, তুলি থাকো, আর কিছু কাজ বাকি আছে, ওইগুলো করে তোমাকে সময় দিব। মাহিন কথাটা বলে বের হয়ে গেল। মাহিনের আম্মুর সামনে পড়লে মাহিনের আম্মু বলল, মাহিন সারাদিন তো কিছু খাস না, এত কাজ কেন করেছিস? কাজের লোক তো আছে, আমার সাথে চল, খাবার খেয়ে নে। আম্মু পরে খাবো। আপু বিয়ে আর আমি খাওয়া নিয়ে পড়ে থাকলে চলবে? আমি তো তার ছোট ভাই, আমার তো তার বিয়ের কাজ করা উচিত। হঠাৎ করে পিছন থেকে কেউ বলে উঠল, আরে মাহিন, তুমি এখানে? মাহিন পিছনে ঘুরে মিতুকে দেখে অবাক হয়ে গেল। মাহিনের আম্মু মিতুকে দেখে বলল, তুমি আয়নকে চেনো? জি আন্টি, এই তো আমার। আর কিছু বলার আগেই মাহিন বলে উঠল, আরে মিতু আপু যে। আম্মু জানো, মিতু আপু না আমাকে অনেক সাহায্য করছে। তাই মিথু, তুমি আমার ছেলেকে সাহায্য করছো? তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। মিতু তো ভেবাচেকা খেয়ে গেল। মাহিন ওর আম্মুকে পাঠিয়ে দিল। মিতু মাহিনকে বলল, এই আন্টি তোমার আম্মু কিভাবে হয়?
তুমি সামান্য বডিগার্ড ছিলে। তোমার বান্ধবীর সাথে শুনো, ওইটা বাদ দাও, আগে বলো তুমি এখানে কি করছো? আব্বুর বন্ধু হয়, তাই আমাদের দাওয়াত দিয়েছে। কি? ও আচ্ছা, আমার রুমে দেখো মাইশা আছে। আর হ্যাঁ, আমার সম্পর্কে কোনো কথা তুলো না। ওইখানে ভাইয়া, আমার কাজিন, আমার হবু বউ আছে। এখন থেকে ডানে সোজা গিয়ে 5 নাম্বার রুমটা আমার। মাহিন কথাটা বলে চলে গেল। মিতু রুমের ভিতরে ঢুকতেই মাইশা বলে উঠল, মিতু এদিকে আয়। মাইশা এসব কি হচ্ছে? আমার দেবরের সাথে দেখা হয়েছিল নাকি? কি? তোর দেবর আবার কে? কেন? মাহিন চৌধুরী আয়ান। আমার মাথায় কিছু কাজ করছে না। আরে মিতু, মাথার কাজ পরে করো, এখানে আসো। সারাদিন আন্টির পেছনে পেছনে ঘুরো কেন? না মানে ভাইয়া কাউকে তো চিনি না, তাই আর কি। আমাকে চেনোস না নাকি? তুই এখানে আসোস আমি কি জানতাম নাকি? আঙ্কেল আন্টির সাথে দেখা হয়ে শুনলাম। ওলে ওলে আমার বাবুটা। মিতু ওদের সাথে আড্ডা দিতে লাগলো। অনেক রাত হইলে সবাই খাবার খেতে চলে গেল। মিতু মাইশা একসাথে বসে খেতে লাগলো আর কথা বলতে লাগলো। ভাই, তুই ওকে যে পরিমাণে অপমান করছস, আমারও তো কম করিস নাই। এত বড় লোক বাড়ির ছেলে, আর দেখে বুঝতেই পারি নাই। আর সেই ছেলে নাকি তুই সামান্য টেবিলে বসতে অপমান করেছিলি, খাটে পর্যন্ত ঘুমাতে দেস নাই। প্লিজ অতীতের কথা তুলিস না, আর চুপ কর, কেউ শুনে ফেলবে। আচ্ছা, তুললাম না। এখন তুই কি করবি? বুঝতে পারছি না। দুজন টুকটাক কথা বলতে বলতে খাবার খাচ্ছে। আর এদিকে মাহিন বাসায় আসলে ওর আম্মু খাবার নিয়ে মাহিনের পিছন পিছন ঘুরছে। আর মাহিন খাবার খাবে না বলে বায়না ধরছে। মিতু মাইশাকে ইশারা করলো। পিছনে ঘুরে দেখে মাহিন সবার খেয়াল রাখছে, আর ওর পিছনে ওর আম্মু ঘুরছে। মাহিন একটা করে বাইক নিয়ে সবাই খোঁজ নিচ্ছে, খাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো। রাফি এসে মাহিনকে সোজা মাইশার টেবিলের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। 2 হাত পিছনে ধরে থাকলো, আর মাহিনের আম্মু খাওয়াই দিতে লাগলো। আন্টি এভাবে জোর করে খাওয়াই দিচ্ছেন কেন? ওর কি হাত নাই নাকি? আর বলো না, এই ছেলেটা সারাদিন না খেয়ে কাজ করে যাচ্ছে। খাবার খেতে বলে বাহানা দিয়ে পালিয়ে যায়। একটা দিনও দেখলাম না নিজের হাতে কিছু খেয়েছে। এভাবে জোর করে খাইয়ে দিতে হয়। উফ আম্মু, আমি আর খেতে পারবো না। আম্মু, আব্বু এসেছে। রাফি মাহিনকে ছেড়ে দিয়ে ওর আম্মুর সাথে সামনে তাকাতেই মাহিন দিল এক দৌড়। মাহিনের আম্মু বলল, আবার বোকা বানালো। আচ্ছা বাদ দেন আম্মু, তুমি যাও রেস্ট নাও, আমি এই দিক সামলাচ্ছি। মাহিনের আম্মু চলে গেল। রাফি সবার সাথে খাবারের দিকে নজর রাখতে লাগলো। মাহিন ওর বোনের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে গিয়ে ল্যাপটপে কাজ করতে লাগলো। মাইশা খাবার খেয়ে রুমে গিয়ে মাহিনকে দেখে দরজা লাগিয়ে দিতে গেলে মাহিন বলে উঠল, ওই কি করছো? দরজা খোলা থাক, আমার একটু কাজ আছে, করে চলে যাব। আর তোমার সাথে তো মিতু আপু, আমার বউ আর 2টা কাজিন থাকবে। বউ মানে ওই তুলির কথা বলস নাকি? হ্যাঁ। মাইশা রেগে কিছু বলতে যাবে তখনই তুলি মিতু ভিতরে ঢুকলো। তুলি মাহিনকে বলল, আমার জামাইবাবুটাই কি করে? মাহিন সোফার কাছে গিয়ে সোফা বিছানা বানালে মিতু মাইশা অবাক হয়ে গেল। মাহিন শুয়ে থেকে কাজ করতে লাগলো। তুলি খাটে বসলো। একটু কাজ করি, তোমরা শুয়ে পড়বে নাকি? কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? যা খাটে শুয়ে পড়ো। আর আমি লুচ্চা না। আমি লুচ্চা হইলে আমার ভাই তার হবু বউয়ের ঘরে আসতে দিত না। দরজা হইলে আমার সব কিছু ছাদে নিয়ে যাইতো। আমরা তোমাকে বলছি তুমি লুচ্চা। তাও বলা যায় না কার মনে কি চলে। কেউ কিছু না বলে খাটে বসে পড়ল। মাহিন কাজ করতে লাগলো। রাফি মাহিনকে কল দিলে কল রিসিভ করে বলল, ভাইয়া, আমি রুমে আছি, কনফার্মগুলো করে চলে আসছি। তাড়াতাড়ি আসিস, ওদের ঘুমাতে দে। আচ্ছা। মাহিনের কাজিনরা এসে মাহিনের পায়ের উপরে শুয়ে বলল, তাড়াতাড়ি কর, ঘুম পাচ্ছে অনেক। মাহিন পা সরিয়ে দিয়ে বলল, মামুনিকে বলে দিব নাকি? খালি ফাইজলামি করস। 5 মিনিট লাগবে, এইটাই সহ্য করতে পারবি না নাকি? তোমাদের বেশি ঘুম পাইলে এখানে এসে শুয়ে পড়ো। মাহিনের কাজিনরা ওইখানে গিয়ে শুয়ে পড়ল। মাইশা মিতু মাহিনের পাশে বসলে মাহিন এক সাইডে বসে পড়ল। এদিকে তুলি আর মাহিনের কাজিনরা ঘুমিয়ে গেল। মাইশা মিতুর চোখের দিকে তাকিয়ে বলল, আর একটা আছে, প্লিজ একটু অপেক্ষা করো। কুত্তা বিড়াল। ও মা, রেগে যাচ্ছ কেন? কুত্তা, তুই তখন কি বললি? কখন?
কে যেন তোর বউ? কেন তুলি? ভালো তো। আমি এখানে ঘুমাবো না, আমার হবু জামাইয়ের সাথে ঘুমাতে যাব। লাভ নাই, ছেলেরা সব ছাদে ঘুমাবে, আর আব্বু জানতে পারলে ভাইয়াকে বাসা থেকে বের করে দিবে। সমস্যা কি? জামাইয়ের সাথে বের হয়ে যাব, তাও আমি তোর রুমে ঘুমাবো না। আমার কাজ শেষ। মাহিন ল্যাপটপটা আলমারির ভিতরে রেখে চলে গেল। মাইশা দরজা লক করে দিল। মাহিন ছাদে গিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলো। মাহিন অনেক নেশা করলো। সারা রাত সবাই আবল তাবল বকে ঘুমিয়ে যায়। রাফি মাহিনের পাশে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে মাহিনের মাথা ঝিমঝিম করতে লাগলো। মাহিন নিচে নেমে সোজা রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। তারপর বাইরে এসে দেখে সবাই হলুদ নিয়ে খেলা করছে। মৃত মাইশা দৌড়ে এসেছে। মাইশা মাহিনের গালে হলুদ লাগিয়ে দিল। তুলি রেগে বোম হয়ে গেল। তুলি রাফিকে বলল, ভাইয়া দেখো, মাহিনকে ভাবি আগে হলুদ লাগিয়ে দিল, আমি আমার হবু বরকে আগে দিব। বাদ দাও, তুমি হাত ভেঙে দাও গা। তুলি মাহিনের কাছে গিয়ে মাহিনের হাত ধরে নাচতে লাগলো। বক্স তালে তালে মাইশা এটা দেখে রেগে গিয়ে রাফির হাত ধরে মাহিনের সামনে ডান্স করতে লাগলো। মাহিন তুলির থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে গেল। ওর আপুর পাশে বসে কথা বলতে লাগলো। সবাই আনন্দ করতে লাগলো। মাহিন শুধু মাইশার দিকে তাকিয়ে দেখতে লাগলো। মাহিনের রাগ হতে লাগলো। মাহিন বসে না থেকে চলে গেল। একা এক পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ মাইশার আম্মু এসে মাহিনের কাঁধে হাত দিল। মাহিন পিছনে ঘুরে বলল, আন্টি কিছু বলবেন? মাহিন, আমি জানি মাইশাকে এভাবে নাচতে দেখে তোমার খারাপ লাগছে। আমি তোমাকে অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম। মাহিন, তুমি তোমার ফ্যামিলিকে মাইশার ব্যাপারে বলে দাও। আমি চাইলে বলতে পারবো না। আমার আব্বু আমাকে ভালোবাসতে শুরু করছে। এখন যদি আমি কোনো গন্ডগোল করি তাহলে হয়তো সারা জীবনের মতো ফ্যামিলি থেকে দূরে সরে যেতে হবে। তাই বলে নিজের স্ত্রীকে অন্যজনের হাতে তুলে দিবে? তোমাদের তো ডিভোর্স হয় নাই, তুমি এখনো সাইন করো নাই। দেখো, আমি চাই তুমি আমার মেয়ের জামাই থাকো। তোমার আঙ্কেলের ভয়ে আমি কিছুই বলতে পারি নাই সেদিন। বলেন নাই, ভালোই হয়েছে। আঙ্কেলের আসল রূপ তো দেখা গেছে। আচ্ছা, আপনাকে আম্মু ডাকে। মাইশার আম্মু চলে গেল। মাহিন বাসা থেকে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে বাসায় আসলো। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। সবাইকে আড্ডা দিতে দেখে মাহিন চলে যেতে নিলে তুলি মাহিনকে ধরে নিজের কাছে নিয়ে বসিয়ে দিল। মাহিনের বাহু ধরে কাঁধে মাথা দিয়ে বলল, মাইশা আপুর কপাল ভালো, রাফি ভাইয়ার মতো স্বামী পাবে। আমার বড়টা খালি রাগ করে আর আমার জিদ দিয়ে ভরা, একটু রোমান্টিক না, খালি পালিয়ে বেড়ানোর অভ্যাস। খাবারটাও খাওয়াই দিতে হয়, কি এক ঝামেলা। তুলির কথা শুনে সবাই হাসতে লাগলো। মাহিনের ভাবিরাও মজা করতে লাগলো। মাহিন আর আপুর কাছে গিয়ে বসলে মাহিনের আপু বলল, তুলি, তোমার ভাগ্যও ভালো যে আমার ভাইটার মতো বর পাচ্ছ। আমার ভাইটা অনেক বুদ্ধিমান, শুধু এসএসসিতে 3বার পরীক্ষা দিয়ে পাশ করেছে, আর ইন্টারে 2বার। মাহিনের বোনের কথা শুনে সবাই হু হু করে হাসতে লাগলো। মাহিন রাগী লুক নিয়ে বলল, আপু, তুমি আমার সুনাম করলে নাকি দুর্নাম করলে? ধুর, তোমার সাথে কথাই নাই। ও, তাহলে তো মাহিন আমার বড় আছো। আমি তো ভেবেছিলাম আমার সাথে কার। আমি তোমার মতো পিচ্ছি না। মাহিন, তুমি 3বার এসএসসি দিয়েছো? মিতু মাহিনকে খেপাতে লাগলো। মাহিন রেগে ওইখান থেকে চলে গেল। মাহিনের বোন বলল, আমার ভাই পড়াশোনায় খারাপ করলেও আমার ভাইয়ের যে বুদ্ধি, আমাদের 7 ভাই বোনেও এত বুদ্ধি নাই। মাইশা বলল, মাহিনের পড়াশোনার ছাড়া অন্য গুণগুলো অনেক ভালো আছে। আর্ট করা, রান্না করা, মারামারি করা বলো, এক জিনিস 2বার বোঝালে বুঝে যায়। যে কাজটাই করে খুব মনোযোগ দিয়ে করে। বাহ, তুমি এত কিছু কিভাবে জানো? মাইশা থতমত খেয়ে গেল। রাফি তখন বলল, আমি বলেছিলাম। ও আচ্ছা। মাইশা অবাক হয়ে গেল। রাফির দিকে তাকালে রাফি হাসি দিল। সবাই আড্ডা দিয়ে 1টার দিকে ঘুমোতে চলে গেল। মাহিন ছাদে এসে সবার সাথে ঘুমিয়ে গেল। সকালে রুমে গিয়ে গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে নিল। মাহিন মাইশার জন্য শাড়ি লাগেজের ভিতরে রেখে ছোট চিরকুট দিয়ে চলে গেল। মাইশা লাগেজ থেকে শাড়ি বের করতে গিয়ে মাহিনের শাড়ি পেয়ে চিরকুট পরে মুচকে হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। মাইশা শাড়ি পরে নিচে গেলে মাহিন ফিদা হয়ে তাকিয়ে থাকলো।
তুলি মাহিনের সাথে দাঁড়িয়ে বরপক্ষের লোকদের আমন্ত্রণ জানাতে লাগলো। বরপক্ষ আসা শেষ হইলে মাহিন কাজে লেগে পড়ল। সন্ধ্যার দিকে বিয়ে পড়ানো শেষ হইলে সবাই নাচ গান নিয়ে ব্যস্ত হয়ে গেল। হঠাৎ করে মাহিনের মাইশার দিকে নজর গেলে কিছু ছেলেরা মাইশাকে বাজেভাবে টাচ করছে। মাহিন ছেলেগুলোর হাত ধরে বলল। তোমাদের ওই দিকে ডাকে যাও। ছেলেগুলো চলে গেল। মাইশা মাহিনকে বলল, আমি ড্রিঙ্ক করতে চাই। না, এসব এখন করো না, তুমি নিজেকে সামলাতে পারো না কিন্তু। তোকে আমাকে নিয়ে ভাবতে হবে না। মাহিশা কথাটা বলে চলে গেল। মাহিন বাধা দিতে যাবে তখনই তুলি এসে মাহিনকে নিয়ে যায়। মাহিন সবার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। রাত 10টার দিকে মাহিনের বোনকে নিয়ে যেতে নিল। মাহিন ওর বোনকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগলো। ওর বোনও কান্না করতে লাগলো। মাহিন ওর বোনকে সান্ত্বনা দিয়ে গাড়িতে তুলে দেয়। সবাই মাহিনের বোনকে বিদায় দিয়ে বাসার ভিতরে যায়। বাসার ভিতরে ঢুকতেই মাহিন দেখে মাইশা নেশা করে মাতলামি করছে। মাহিন দৌড়ে গিয়ে মাইশাকে ধরে। মাহিনের আব্বু তাকাতেই মাহিন ভয় পেয়ে যায়। মাহিম, তুই মায়েশাকে নিয়ে রুমে যা। আমি কোথাও যাব না। মাহিন, আমাকে ছাড়ো, আমি আঙ্কেলের সাথে কথা বলতে চাই। মাইশা, পাগলামি করো না। মাইশা, তুই মাহিনের সাথে রুমে যা। না, যাব না, আমি আঙ্কেলের সাথে কথা বলবো। মাহিনের আব্বু মাইশাকে তার রুমে নিয়ে যাওয়ার জন্য বলল। মাহিন ভয় পেয়ে গেল। মাহিন বলল, আব্বু, ওই নেশা করলে ওর মাথা ঠিক থাকে না, ওর নেশা কাটলে কথা বলেন। রাগের লোক নিয়ে তাকাতেই মাহিন মাইশাকে নিয়ে যেতে লাগলো। সাথে রাফিও গেল। মাইশা রুমের ভিতরে গেলে মাহিনের আব্বু বলে, কি বলবি তুমি আমার সাথে? আঙ্কেল, আমি রাফিকে বিয়ে করতে চাই না। আমার আব্বু জোর করে আমাকে এই বিয়েতে রাজি করিয়েছে। মাইশা, কি বলো? চুপ কর তুই। তুই তো একটা কাপুরুষ, তুই কথা বলিস না, আমাকে কথা বলতে দে। মাইশার আব্বু মাহিনকে বলে। মাহিন মাইশার আব্বু আম্মুকে ডাক দিয়ে নিয়ে আসো। মাহিন ওর আব্বুর কথা শুনে দৌড়ে চলে গেল। মাইশার আব্বু আম্মুকে ডাক দিয়ে নিয়ে আসলে মাহিনের আম্মুও পিছনে যায়। মাহিনের আব্বু বলল, মাইশা কি বলছে? ওই রাফিকে বিয়ে করতে রাজি না, তুই নাকি জোর করে রাজি করিয়েছিস? না মানে, কি ব্যাপার আব্বু, তুমি এখন কাঁপছো কেন? আঙ্কেলের প্রশ্নের উত্তর দাও। মাহিনের আব্বু রাফির দিকে তাকিয়ে বলল, রাফি, তুমি তো সব শুনলে, এখন তুমি কি করবে? যে মেয়ে তোমাকে বিয়ে করতে চায় না সেই মেয়েকে কিভাবে বিয়ে করবে? বিয়েটা আমি ভেঙে দিচ্ছি। আব্বু, আপনার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ দয়া করে আমার কথাগুলো বুঝবেন, রেগে যাবেন না দয়া করে। আব্বু, আমি জানি মায়েশা আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে করবে না। আব্বু, আমি জানি মায়েশা আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে করবে না। অয়নকে রাগানোর জন্য আমার সাথে এমন ভালো ব্যবহার করছে। আবার আমার ছেলেকে এখানে টেনে নিয়ে আসছিস কেন? দেখ, একদম আমার ছেলেকে ফাঁসাবি না। আম্মু, আমি অয়নকে ফাঁসাচ্ছি না, আর টেনও নিয়ে আসছি না। অয়ন এমনিতেও এখানে চলে আসছে। মানে কি? রাফি ভাইয়া, আপনি চুপ করেন, মাহিন বলবে সব। মাহিন, তুমি যদি এখন আঙ্কেল আন্টিকে খুলে না বলো তাহলে আমি আত্মহত্যা করব, যাতে তুমি অন্য কারো হওয়া আমাকে দেখতে না হয়। মাহিন এখনো চুপ করে থাকবে? এইবার তো সব সত্যি বলো। আয়ান, ওনারা কি বলছে? মাহিন মাথা নিচু করে বলতে লাগলো। আব্বু আম্মু, মাইশা আমার স্ত্রী। মাহিনের কথা শুনে মাহিনের আব্বু আম্মু অবাক হয়ে গেল। মাহিনের আব্বু মাহিনের গালে থাপ্পড় মেরে বলল, আমি জানতাম এটা একটা কুলাঙ্গার ছেলে, দেখলে আমি এমনি এমনি ওকে দেখতে পারতাম না। ওর এত বড় সাহস আমাদের কাউকে কিছু না বলে বিয়ে ও করছে, আমার বউকে সবার থেকে লুকিয়ে রাখছে। এমন কুলাঙ্গার যে নিজের বউকে বড় ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। মাহিনকে আবার মারতে যাবে তখনই রাফি বলল, আব্বু, দয়া করে ওকে ছাড়েন, ওকে সব সম্পূর্ণ বলতে দেন। হ্যাঁ, ঠিক বলছেন, আমি কুলাঙ্গার ছেলে। আব্বু, আপনি নাকি সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকেন, তা আপনি নিজেই আসলে কি অন্যায় করেন না? আপনি এমন আব্বু যে ছেলেমেয়ের ভিতরে বৈষম্য করেন। আমার 6 ভাই বোন সবসময় ভালো রেজাল্ট করতো দেখে তাদের ভালোবাসা দিয়ে মাথায় তুলে রাখেন, আর আমি পড়াশোনায় খারাপ ছিলাম বলে আমি আপনার চোখের বিষ ছিলাম। আমি খারাপ রেজাল্ট করতাম দেখে আপনার নাকি মান সম্মান থাকতো না, সব কিছুতে পিছিয়ে থাকতাম বলে আপনি আমাকে আপনার ছেলে হিসেবে পরিচয় দিতে লজ্জা পান। স্কুলে কলেজে মার খেয়ে আসতাম, অথচ আপনি ওদের কথা শুনে আমাকে মারতেন, একবার খোঁজ নিয়েও দেখতেন না। আসলে আমি আগে মারামারি করছি নাকি ওরা? মাহিন কিছুক্ষণ থেমে আবার বলতে লাগলো, আপনি এমন বাবা যে আমার ভালো দিক কোনো দিন চোখে পড়ে নাই, সারা জীবন আমার ভুলগুলো দেখে এসেছেন। আব্বু, আমার টাকা পয়সার দরকার ছিল না, আমার শুধু আপনার থেকে ভালোবাসা আর ভালো ব্যবহার দরকার ছিল। আব্বু, টপ করলে যে মানুষ নিজের লাইফ
গোছাতে পারে না, এটা সম্পূর্ণ ভুল। মানুষ চাইলে সব পারে। আর ধরে নিলাম আমি খারাপ স্টুডেন্ট, আপনি একবার কি আমাকে আদর করে কখনোই কাছে টেনে নিয়েছেন? সব সময় আপনি আমাকে বকার উপরে রাখতেন। আব্বু, আমি পড়াশোনা পড়ব কি? সব সময় আপনার ভয়ে থাকতাম। ভয় পেলে পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না, সব সময় আতঙ্কে থাকতে হতো। মাহিন কথাগুলো বলছিল আর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মাহিন আবার বলতে লাগলো, হ্যাঁ আব্বু, আমি একটা কুলাঙ্গার সন্তান। আমি আপনার অন্য সন্তানদের মতো না। আমি আমার মতো, আমি কারো মতো হতে চাই না। আপনাকে দেখাতে চাইছিলাম ফেইল পাস ছেলেও চেষ্টা করলে জীবনেও কিছু করতে পারবে। আমি বাড়ি থেকে বের হয়ে গেছিলাম শুধুমাত্র আপনার জন্য। আপনার কোনো ধারণাও নাই আমি রাস্তায় রাস্তায় কিভাবে থাকছি। আর আমি মাইশার বডিগার্ড ছিলাম, 1 বছর বডিগার্ড ছিলাম। আর মাইশা মেয়েটা খুব রাগী, বদমেজাজি একটা মেয়ে ছিল। মাহিন এক এক করে সবকিছু খুলে বলল। মাহিনের কথা শুনে মাহিনের আম্মু রাফির চোখ বেয়ে পানি পড়তে লাগলো। মাহিন রেগে চিৎকার করে বলল, সব দোষ আপনার, শুধুমাত্র আপনার জন্য আমার স্ত্রীকে আমি ওইখানে রেখে এসেছিলাম। আমার স্ত্রীকে নিয়ে আসতে পারি নাই। আপনাকে অনেকবার কথা বলতে চাইছিলাম, কিন্তু আমাকে কথা বলার সুযোগ দেন নাই। পরে উপায় না পেয়ে আমি নিজেকে আগে গুছিয়ে নেওয়ার জন্য দেশের বাহিরে চলে যাই। আর মাইশাকে রাফি ভাইয়া হবু বউ শুনে আমার কী অবস্থা হয়েছিল একবার ভেবে দেখছেন? শোনেন, এতদিন আপনার মনের মতো হওয়ার চেষ্টা করছি, এখন আর হতে চাই না। রাফি ভাইয়া, ক্ষমা করে দাও। আমার স্ত্রীকে আমি তোমার হাতে দিতে পারবো না। মাহিনের কথা শুনে রাফি বলল, নিয়ে যা, আমি কি বাধা দিচ্ছি না কে? সেই দিন তুমি নেশার ঘরে তুই আমাকে সব কিছু বলে দিয়েছিলে। আমি শুধু তোর মুখ থেকে বের করার জন্য মায়েশার সাথে অভিনয় করছি। তাহলে তো ভালোই হয়েছে। আর আঙ্কেল, আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে কোথায় থাকবো না থাকবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর নাক গলাতে আসবেন না। মাইশা খুশি হয়ে মাহিনের গাল টেনে দিয়ে বলল, এই তো আমার বরের মতো কথা। কিন্তু শ্বশুরমশাই অনেক পচা, আমার বরকে অনেক কষ্ট দিয়েছে, আমিও অনেক কষ্ট দিয়েছি। আমি কথা দিচ্ছি আর তোমাকে কষ্ট দিব না। কথাটা বলে মাইশা মাহিনের গালে চুমু দিলে সবাই লজ্জা পেয়ে যায়। মাহিনের আব্বু বলে, মাহিন, বৌমাকে নিয়ে রুমে চলে যা আর নেশা কাটানোর ব্যবস্থা কর। মাহিনের আব্বুর কথা শুনে সবাই খুশি হলো। মাহিন মাইশাকে কোলে তুলে নিল। মাইশাকে রুমে নিয়ে গিয়ে লেবুর পানি খাওয়াই দিলে বমি করতে শুরু করে দেয়। মাহিন পরিষ্কার করে মাইশাকে শুয়ে দেয়। মাইশা ঘুমিয়ে গেলে মাহিন ছাদে চলে যায়। সকালে মিতু মাইশাকে বলল, মাইশা, ওঠ, আর কত ঘুমাবি? বউ, ওই বেয়াদব, আমি তোর ভাবি লাগি। ও মা, তাই নাকি? ভাবি, এই নেন, এই শাড়িটা পরে নেন, আপুকে নিয়ে আসতে যেতে হবে। তোর মাথা ভাবি। বউ বলেও দোষ, ভাবি বলেও দোষ। তুই যা তো, তোকে দেখলে রাগ উঠে যাচ্ছে। মাহিন শাড়িটা রেখে চলে গেল। মাইশা শাড়িটা পরে মাহিনকে দেখিয়ে রাফির হাত ধরতে গেলে সবাই অবাক হয়ে বলে, এই মেয়ে আবার কেমন ভাসুরের হাত ধরে আছে? মাইশা এটা শুনে অবাক হয়ে গেল। রাফি হাসি মুখে মাহিনের হাতে তুলে দিয়ে বলল, জামাইয়ের হাত ধরো, ভাসুরের হাত ধরতে নাই। এসব কি হচ্ছে? আমার ভালোবাসা ছিনিয়ে নিয়ে এখন এমন ভাব করছে, মনে হয় কিছুই জানে না। আমি ঠিক বুঝতে পারছি না। মাহিন মাইশাকে রাতে সবকিছু খুলে বলল। মাইশা খুশি হয়ে সবার সামনে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে। সবাই হেসে ফেলে। গল্পটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।